তুমি সে গান গাও বা কবিতা লেখো বা ছড়া লেখো, যেটাই না করো, তোমার অভিজ্ঞতা যদি বিবৃত না হয়, এর বাইরে তুমি করবেটা কি? আমি না বাঙালি ছাড়া আর কাউকে চিনি না। মানে আমাকে তুমি একটা মধ্যপ্রদেশের স্মল টাউনে নিয়ে গিয়ে একটা দারুণ গল্প দিলে আমি হয়তো উতরে দিতে পারবো, কিন্তু আমি জানি যে আমি আসলে চামড়ার ভেতরে ঢুকতে পারি না। শেম ইজ আ ভেরি রেভলিউশনারি সেন্টিমেন্ট। তুমি যে কিচ্ছু জানো না, তুমি যেটা অপগণ্ড, এখান থেকে শুরু করো। এইটা আমাদের ইন্ডাস্ট্রির একটা অদ্ভুত ব্যাপার যে প্রচুর সম্ভাবনাকে আমরা সবসময় একদম গোড়ায় কেটে দিই। বাংলা ছবির মূল ক্রাইসিস হচ্ছে বাংলা ছবির কোনো মেইন স্ট্রিম নেই। এই রিইনভেনশন না হলে খুব মুশকিল, কারণ একটা জাতীয় সিনেমা দরকার। যে মাল্টিপ্লেক্স হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড দ্য ওয়ে উই ওয়াচ ফিল্মস, কারণ গোটা জিনিসটা একটা খাদ্য উৎসব হয়ে গেছে। আমরা জাতীয় সঙ্গীতের জন্য উঠে দাঁড়াচ্ছি, এক হাতে পপকর্ন এক হাতে বার্গার নিয়ে লোকে জনমন গাইছে। মানুষের কি কাজ? মানুষের কাজ হচ্ছে মানে একটা কমপ্লিটলি মিনিংলেস একটা এক্সিস্টেন্সের মধ্যে মাঝে মাঝে কিছু আলো জ্বালানো। তো সেটা ফিল্ম মেকিং তার বাইরে কেন হবে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকে আমার এপিসোডে আমার এমন একজন মানুষকে আজকে ডাকতে পেরেছি, যার কাজের প্রতি এবং সে মানুষটার প্রতি আমার একটা আলাদাই একটা দৃষ্টিভঙ্গি আছে। যে কয়েকটা মানুষের প্রতি সত্যি সত্যি আই লুক আপ টু দেম, তার মধ্যে কবিতা একজন। কবিতা মানে ইন্দ্রনীল রায়চৌধুরীর কথা বলছি। এবং যেটা এক্সপেক্ট করেছিলাম, আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস কনভারসেশন। যেটা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকমই একটা কনভারসেশন হয়েছে। এটা আমার জন্য, আমার নিজের পার্সোনালি দিস ওয়াজ লাইক এ হিলিং সেশন। আমার মনে হয় আপনাদের জন্য, যারা আমরা প্রত্যেক দিন বিভিন্ন রকম কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে যাই, আমরা কি করে সেই সমস্ত কমপ্লেক্সিটিকে এমব্রেস করতে পারি, নৈরাশ্যের মধ্যে কি করে আশা খুঁজে পেতে পারি, এই সম্পূর্ণ বিষয় নিয়ে একটা মানে কি এঙ্গেজিং আড্ডা হয়েছে, এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার জন্য ইট ওয়াজ ইমোশনাল। আই থিঙ্ক আপনাদেরও দারুণ লাগবে, আই হোপ আপনাদেরও দারুণ লাগবে। সো আর দেরি করবো না, সত্যি দিস ওয়াজ এ কনভারসেশন যেটা আমার জন্য সব সময় স্পেশাল হয়ে থাকবে। এই এপিসোডটা আমার জন্য সব সময় স্পেশাল হয়ে থাকবে। So sit back, relax and enjoy the podcast. সো আজকে আমাদের সঙ্গে আছেন ইন্দ্রনীল রায়চৌধুরী, যাকে আমরা ইন্ডাস্ট্রিতে অনেক লোক কবিতা বলেই চেনেন এবং কবিতা বলেই সম্বোধন করবো বেশিরভাগ সময় তোমাকে, কারণ ইন্দ্রনীল দা বলতে গেলে কিরকম একটু ইয়ে লাগবে। তো কবিতা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ তোমার সময় দেওয়ার জন্য। তোমার সঙ্গে এই আড্ডাটার ব্যাপারে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস আড্ডা, কারণ আমার অনেক ধরনের কাজ তো দেখতে পাই চারিদিকে। কিছু কিছু কাজ দেখে আমার সত্যি মনে হয় মানে এটা কি করে ঘটলো। তার মধ্যে তোমার রিসেন্ট কাজ ছোট লোক দেখার পর আমার খুবই মনে হয়েছে যে আই ওয়াজ ভেরি ওভারওয়েলমড, মানে যেটাকে আমি বাংলায় জানি না কীভাবে বলতে হয় এটাকে, আমি অভিভূত, যাকে বলে অভিভূত হয়ে গেছিলাম। মানে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এটা কী করে ঘটলো। ঠিক আছে, আমার তোমার কাছে যেটা প্রথম প্রশ্ন সেটা হলো তোমার জার্নি নিয়ে, তোমার গল্প বলার নিয়ে পরে আসবো। আমি ছোট লোক নিয়ে আগে কথা বলতে চাই। ছোট লোক দেখে আমার যেটা মনে হয়েছে, ছোট লোক এত সত্যি কী করে হলো, মানে প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা স্পেস, প্রত্যেকটা সিচুয়েশন বলো, প্রত্যেকটা রিয়াকশন বলো, এত সত্যি কি করে হতে পারে, মানে এটা আমার জন্য খুবই একটা ওভারওয়েলমিং বিষয় ছিল। তো ছোট লোকের ব্যাপারে মানে কি, ছোট লোকটা কিভাবে ঘটলো বা কিভাবে ভাবলে একটু যদি বলো আমাকে, মানে আমি সত্যি জানতে চাই। দেখো, ছোট লোকটা একটা বাণিজ্যিক কাজ, মানে সচেতন বাণিজ্যিক কাজ। আমাকে একটা থ্রিলার করতে বলা হয়েছিল এবং আমি থ্রিলার করতে খুব উৎসাহী। এবার বাজেট ইত্যাদি নানা সমস্যা থাকে বাংলা সেট আপের মধ্যে, এবং লং ফরম্যাটেরও কিছু নিজস্ব চ্যালেঞ্জ থাকে। ঠিক। কিন্তু আমরা ঠিক করেছিলাম যে আমরা একটা বাণিজ্যিক থ্রিলার বানাবো, যে থ্রিলারটাতে এমন কিছু থাকবে যেটা সাধারণ দর্শক, যারা অত সিনেমা, ওয়ার্ল্ড সিনেমা ইত্যাদি নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নেই, থাকা উচিত নয়, তারা ছবিটা বসে দেখতে পারে কিনা, এটা ছিল চ্যালেঞ্জ। এবার এটা করার কিছু কিছু ফরম্যাট আছে, কিছু কিছু পদ্ধতি আছে, কিছু প্লটের অতি নাটকীয়তা আছে ইত্যাদি। তুমি খেয়াল করে দেখবে যে সেগুলোকে আমরা কিন্তু বাদ দিইনি, মানে প্লটের মধ্যে কিন্তু অনেক নাটকীয় ঘটনা আছে, কিন্তু আমরা চেয়েছিলাম যে সেটাকে একটা বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যেতে, যে একটা নাটকীয় গল্প যার অনেক রকমের বাঁক এবং
কি বলবো, টার্নস আছে, টুইস্ট আছে, সেটাকে আমি খুব স্বাভাবিকভাবে কিভাবে বলতে পারি। কারণ ঘটনাগুলো জীবনে স্বাভাবিকভাবেই ঘটে, মানে মানুষের জীবনে মানুষ স্বাভাবিকভাবেই থাকে, তার স্বাভাবিকতা নিয়েই থাকে, সেইটাকে মানে, এবং একটা অ্যাভারেজ ডে টু ডে, হ্যাঁ, সেইটাকে এর ভিতরে ঢোকানো যায় কিনা, যেটা একটা আলাদা প্রজেক্ট, যেটা যে কোনো কাজেই তোমার মনে হয় যে তুমি যেভাবে মানে একটা জীবনকে দেখো বা তোমার আশপাশ দিয়ে যে জীবনটা বয়ে চলেছে, তুমি তার সঙ্গে নিয়ত ইন্টারঅ্যাক্ট করছো, সেই জীবনটাকে ঢোকানো যায় কিনা একটা ক্রাইম থ্রিলারের ভেতরে, সেইটা ছিল প্রজেক্ট। এবার সেটা করতে গিয়ে স্বাভাবিকভাবেই প্লটের একটা বিশাল চ্যালেঞ্জ থাকে, এবং সেই প্লটটাকে ভেতরে এইটাকে মিক্স করার একটা চ্যালেঞ্জ থাকে। কতটা করতে পেরেছি জানি না, হয়তো আরেকটু আমার নিজের ক্ষেত্রে মনে হয়েছে যে শুটিং করার ক্ষেত্রে আরও একটু স্বাধীনতা পেলে হয়তো এটা আরও ডিটেলে করা যেত, যেটা হয়তো আমরা করতে পারিনি। কিন্তু ওভারঅল একটা বিশ্বাসযোগ্যতা হয়তো তৈরি করা গেছে, সেটা তুমি হয়তো সেটাতেই রিঅ্যাক্ট করছো আর কি। হ্যাঁ, এবার এই বিশ্বাসযোগ্যতাটা আমি বলছি যে প্রত্যেকটা চরিত্র, ধরো আমাদের ক্ষেত্রে বেশিরভাগ অনেক কাজ মানে সারা পৃথিবী জুড়েই এরকম অনেক কাজ দেখা যায় যে কাজগুলো নিজের মতো করে বিশ্বাসযোগ্য। মানে ধরো পাঠানো নিজের মতো করে হয়তো বিশ্বাসযোগ্য বেশ কিছু মানুষের কাছে, সেই ক্ষেত্রে আবার একটা মানে একদম সেই অর্থে যদি প্যারালাল সিনেমা বলতে হয়, সেটাও একদম জীবনের মানডেন জীবনের গল্প, সেটাও বিশ্বাসযোগ্য। লাপাতা লিরিজের মতো সিনেমাও বিশ্বাসযোগ্য। এই বিশ্বাসযোগ্যতাটা তো এক একজন ফিল্ম মেকারের এক এক রকম ভাবে তৈরি হয়। তোমার ক্ষেত্রে যেটা আমার অদ্ভুত লেগেছে সেটা হলো যে ইমেজটা, যেই ধরনের শট টেকিং, যেই ধরনের ক্যারেক্টারাইজেশন, এই যে প্রত্যেকটা চরিত্র, যারা ছোট ছোট চরিত্রও করেছে, তারা এত রিয়েলিটির কাছাকাছি কি করে পৌঁছলো? মানে কি সেটা কি তোমার জীবন দেখার রিফ্লেকশন, নাকি তুমি খুব ইন্টেনশনালি করেছো? সেটা বোধহয় মানে আমার সমস্ত কাজেই থাকবে হয়তো, কারণ হচ্ছে আমি জীবনে একমাত্র আনন্দ পাই মানুষ দেখে, মানে এটা আমার প্রাইমারি কাজ, এবং এটা এখন অভ্যেসের মতো হয়েছে। এটা দীর্ঘদিন এটার একটা, আমি বলবো না সচেতনভাবে যে প্র্যাকটিস করেছি তা তো নয়, কিন্তু ছোটোবেলা থেকেই অবজার্ভ করা, দেখে মজা পাওয়া, এটা আমার জীবনের, এবং সেখান থেকে একটা কিছু ছক তৈরি করা, যে এই লোকটা এরকম কেন, সে এভাবে কথা বলছে কেন, তার মনস্তত্ত্ব কী, হ্যাঁ, তার বাহ্যিক আচরণটা এরকম, অথচ মাঝে মাঝে আবার অন্য একটা লোক বেরিয়ে আসে, এইগুলো আমাকে ফ্যাসিনেট করে। হ্যাঁ, কাজেই সেই স্টাডিটা নিরন্তর চলে। সেই স্টাডি কমপ্লিট হয়েছে এরকম আমি কখনোই বলতে পারবো না, কিন্তু তার তো একটা ঝলক থাকে। ছোটো লোকের ক্ষেত্রে একটা বিশেষ ছিল যে থ্রিলার বলতে আমরা না একটা ফরম্যাট ভারতীয় ছবির নিরিখে একটা ধরে আস্তে আস্তে তৈরি করেছি, পাল্টাচ্ছে সেটা, বিশেষ করে লং ফরম্যাটের ক্ষেত্রে বেশ কিছু কাজে সেটা দেখা যাচ্ছে যে অনেকেই সেটাকে চ্যালেঞ্জ করছেন। তুমি খেয়াল করে দেখবে যে অন্যান্য ফরম্যাটগুলো, মানে ছোট গল্প একটা বিদেশি ফরম্যাট, সেটাকে আমরা দীর্ঘদিন ধরে তার একটা আত্মীকরণ ভারতীয় সাহিত্যে হয়ে, তারপরে তার হাত দিয়ে যখন ছবি হচ্ছে, ছোট গল্প থেকে ছবি উঠে আসছে, বাই দ্যাট টাইম এটা দেশজ হয়ে গেছে, চাউমিনের মতো। মানে ধীরে 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 সেটা মানে তুমি তোমার করে নিয়েছো। নভেলও তাই, হ্যাঁ, নানা ফরম্যাটকে আমরা আত্মীকরণ করেছি, আমাদের নিজস্ব চর্চা দিয়ে করেছি। থ্রিলার মানে 19th সেঞ্চুরি থেকে শুরু করে একদম ডিটেকশনের যে ফরম্যাটটা, সেটা 20 শতকের শুরুর দিকে বাংলায় লেখা হচ্ছে, এবং সেটা একটা ডাইরেক্ট কপি পেস্ট কিন্তু ফরম্যাটটা, এবং খুব বেশি যে ভারতীয় ক্রাইম ফিকশন লেখা হয়েছে তা নয়, বরঞ্চ ভারতীয় মানে ক্রাইম ছবি সরাসরি হলিউড থেকে স্ট্রেট চলে এসছে, মানে শর্টকাটে এসছে, কারণ ওটা বাণিজ্যিক, আসতে সুবিধা হয়েছে। তার ফলে আমরা যে ট্রোপগুলো ব্যবহার করি, সেই ট্রোপগুলো অনেক ক্ষেত্রে, এই শব্দটা এখন ব্যবহার করতে খুব ভয় লাগে, ভারতীয় নয়, মানে ভারতীয়র তো নানা ডেফিনেশন তৈরি হয়ে গেছে, তো সাবধানে ব্যবহার করছি যে আমাদের নয়, লেটস পুট ইট দিস ওয়ে। হ্যাঁ, অনেক রকমের চিহ্ন থাকে সেই ছবিগুলোতে, যেগুলো আমাদের নয়। ছোটোবেলায় তুমি নিহার রঞ্জন গুপ্তের বইয়ের কাভারগুলো দেখবে, ওরকম কোনো মানে বাঙালি পৃথিবীতে এক্সিস্ট করতো না, কালো ভ্রমর, হ্যাঁ, মানে এক্সিস্ট করতো না, ওরকম ওভারকট পরা লোক করতো না।
তো ওইগুলো যেহেতু এরকম একটা স্ট্রেট নেওয়া হয়েছে এবং আত্মীকরণের যে সময়টুকু সেটা যায়নি, মাত্র কয়েকজন লেখকই কাজ করেছেন সেটা নিয়ে, এবং করলেও সেটা ওই একটা কি বলবো, একটা যেটাকে পিআই বলি, প্রাইভেট ইনভেস্টিগেটরের জ্বরের মধ্যে আছে, যেটা বাস্তব না, যেটা আমাদের দেশে প্রাইভেট ইনভেস্টিগেটর বলে সেই অর্থে সত্যিই কিছু নেই। আমাদের দেশে ক্রাইম করতে গেলে তোমাকে ওই পুলিশ প্রসিডিউরালের ঘরানার মধ্যেই ঢুকতে হবে, কারণ শেষমেশ ক্রাইম গিয়ে পুলিশের দরজায় গিয়েই পৌঁছয়, অধিকাংশ ক্ষেত্রেই পৌঁছয়। এবং পুলিশ বলতেও আমরা যেটা বুঝি সেটাও একটা ওই কি বলবো, এলএপিডি ইত্যাদির থেকে আসা একটা ধারণা, নানা রকম জিনিস তৈরি হয়। এবার একটা বাঙালি পুলিশের যে একেবারে কোমর ভাঙা চেহারা এবং বাঙালি ক্রিমিনালেরও যে চেহারা, সেইটা কিন্তু ওই ফরম্যাট থেকে কপি করলে একটা গণ্ডগোল হয়ে যায়। ক্রাইম কি আমাদের জীবনে ঘটে না? প্রভূত ক্রাইম ঘটে, মানে সে তো এটা নিয়ে তো কেউ আর ডিবেট করবে না যে ক্রাইম তো ঘটে, ক্রিমিনাল মানসিকতা তো আছে, ক্রাইম ডিটেকশনও ঘটে, কিন্তু সেটা যে স্ফিয়ারের ভেতরে ঘটে সেই স্ফিয়ারটা সামহাও আমি পাত্রটাকে, আধারটাকে ওখান থেকে ধার করছি। তো আমি চেষ্টা করছিলাম যে আধারটাকে পাল্টানো যায় কিনা, যে পাত্রের মধ্যে আমি এই ঘটনাগুলোকে রাখবো, যেটা ফাইনালি যে কোনো ছবিরই কাজ, যে আমি আধারটা কি করছি, সেইটাকে পাল্টে ফেললেই জিনিসটার চেহারা পাল্টে যায়, এবং তখন সেটা ক্রাইম থ্রিলারও হয়, আবার খুব আটপৌড়েও হয়, খুব ডোমেস্টিকও লাগে, খুবই পাড়ার মধ্যে একটা ঘটনা লাগে, আবার সেখানে তো যা যা কি বলবো, মানে মানুষ অতিরিক্ত কাজ, যেটা সাধারণ মানুষের পরিচয়ের মধ্যে যে কাজগুলো পড়ে না সে ধরনের ঘটনাও ঘটে। কাজেই সেই সাডেননেস, আনএক্সপেক্টেডনেস অফ ভায়োলেন্স, সেটাও তো আমাদের জীবনে আছে। মানে আমরা তো পান্তা ভাতও খাই, মার্ডারও করি, দুটোই তো করি, বাঙালি তো তাই। হ্যাঁ, তো এই দুটোকে একসঙ্গে পাশাপাশি রাখা যায় কি করে, সেইটা বোধহয় একটা বাঙালি প্রজেক্ট, মানে অ্যাজ আ মানে বাংলাভাষী ফিল্ম মেকার হিসেবে এটা আমার একটা কাজ। এটা যদি আরও 3-4টে করার সুযোগ পাই, এটাকে হয়তো একটা জায়গায়, মানে আমি কিভাবে এটাকে দেখতে চাইছি সেই জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা যেতে পারে। তুমি এটা খুবই খুবই সুন্দর করে এক্সপ্লেন করলে, ঠিক যেরকমভাবে আমাদের নিজস্ব গল্পগুলো যেরকম নিজস্ব হওয়া উচিত। তোমার মানে তোমার ফিল্ম মেকিংয়ের প্রসেস বা তোমার গল্প বলার প্রসেসের ক্ষেত্রে তোমার কি মনে হয় যে একটা মানুষের পার্সোনাল কোনো একটা কিছু সেই গল্পটার মধ্যে থাকা খুব জরুরি, এটা তোমার মনে হয়? বা পার্সোনাল এক্সপিরিয়েন্স হতে পারে, বা পার্সোনাল গল্প বলার ইচ্ছে হতে পারে, বা কোনো কিছু যেটা খুবই ব্যক্তিগত অ্যাটাচমেন্ট ওই গল্পটার সঙ্গে, সেটা কি থাকা খুব জরুরি বলে তোমার মনে হয়? মানে এখন এটা ছাড়া আর তো কোনো পথ নেই। মানে এবার পার্সোনাল বলতে কি তুমি তোমার ছোটোবেলা থেকে কোনো ঘটনা দেখাচ্ছ না, এটা বোধহয় পার্সোনাল এর একটা ডেফিনিশন, একটা মাইনর ডেফিনিশন। হ্যাঁ, কিন্তু তুমি যা এক্সপিরিয়েন্স করছো, হ্যাঁ, সেটা ঘটনা নাও হতে পারে, কিন্তু তোমার তো হাজার রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে। একটা এরকম একটা শহরে একটা জীবনযাপন করছো, আশপাশটা এত ভাঙছে, এত নতুন ঘটনা ঘটছে, এত দ্রুত সব কিছু পাল্টে যাচ্ছে, তুমি একটা লোক, তার মধ্যে দিয়ে বেঁচে আছো। তুমি সে গান গাও বা কবিতা লেখো বা ছড়া লেখো, যেটাই না করো, সেটাতে তুমি যদি না, তোমার অভিজ্ঞতা যদি বিবৃত না হয়, এর বাইরে তুমি করবেটা কি? মানে আর বাকি থাকে পয়সা রোজগার। হ্যাঁ, মানে এবার সেটা তো ভ্যালিড, আমি তো সেটাকে কখনো ছোট করে দেখছি না, কিন্তু তুমি যদি কোথাও, মানে আমরা সিগনেচার ইত্যাদি বলি, এবার এগুলো পুরনো গল্প, আমি বলছি যে কোথাও তোমার কাজ, সে যেটাই হোক না কেন, ছোট কাজ হতে পারে, সেটা আলাদা তৈরি হওয়ার, তার মূল্য তৈরি হওয়া, প্রথমে তো তোমার কাছে মূল্য থাকতে হবে, কারণ কাজটা করতে গিয়ে তুমি যা যা খুঁজে বেড়াও, সেই খুঁজে বেড়ানোগুলো সেই কাজের মধ্যে আসছে কি না, সেটা তোমাকে আনন্দ দেবে, সেটা তোমার প্রাথমিক রোজগার। তারপরে সেই খুঁজে বেড়ানোগুলো যদি কোথাও কানেক্ট করে অন্য একটা লোকের সঙ্গে, একজন দর্শকের সঙ্গে, বা যারা কাজ করছে তোমার সঙ্গে, তাদের ক্ষেত্রেও খুব জরুরি। এইগুলো হচ্ছে পড়ে পাওয়া 14 আনা বাড়তি বাড়তি বাড়তি। হ্যাঁ, কিন্তু তুমি মানে তোমার নিজের যে চর্চা, সেই চর্চার বাইরে কিছু করলে, আমি জানি না তুমি কি করবে, তার কারণ হচ্ছে যে তোমার তো কোনো দাঁড়াবার জায়গাটাই তৈরি হয় না। তো সেই অর্থে পার্সোনাল না হওয়ার তো
মানে আর তো কোনো উপায় দেখি না। এখন আগে যে সমস্ত ছোটোবেলা থেকে আমরা ধ্যান ধারণা নিয়ে যে বড় হয়েছিলাম, মানে ছবি করে সমাজ পাল্টানো যায় কি যায় না, হ্যাঁ, সেই ডিবেটগুলো এখন নতুন করে তৈরি করার আর কোনো মানে নেই। অন্তত আজকে 2024-এ আমি এই কথাগুলো বলতেই ভরসা পাই না, ঠিক আছে? তো আমার অত বড় কোনো দায়িত্ব নেই, আর ওই দায়িত্বগুলো নিয়েও কোনো লাভ নেই। হ্যাঁ, তো আমি শুধু আমার যে রোজকার যে আনন্দ, দুঃখ, ক্লেদ, হতাশা, বোরডাম, রাগ যা যা হচ্ছে, তার যে ট্রিগারগুলো, সেই ট্রিগারের ম্যাট্রিক্স খুঁজছি আমার কাজের ভেতরে। তো মানে আমি তো আমার মানে মানে আমার বায়োগ্রাফি রচনা করছি সেই অর্থে। এর বাইরে আর কি আমি করতে পারি আমি তো জানি না। তোমার কি মনে হয় যে একজন ফিল্ম মেকার, তার আগে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হলো তুমি ফিল্ম মেকার হলে কেন? মানে এই ঘটনাটা কিভাবে ঘটলো? এটা একটা পাতি কারণে, কারণ ছোটোবেলার ছবি আমার মানে থাকতাম তো মফস্বলে, তো মফস্বলে যারা বড় হয়েছে 80-র দশকে, তাদের একটা ভয়ানক থাকে যে মফস্বলে কিছু ঘটে না, তো সারাক্ষণ একটা বাইরের জগতের প্রতি একটা আকর্ষণ থাকে। এটা বোধহয় ইউনিভার্সাল স্মল টাউন মেন্টালিটি। এটা আফ্রিকাতেও হয়, এটা ল্যাটিন আমেরিকাতেও হয়। তো তখন একমাত্র উইন্ডো ছিল হচ্ছে দূরদর্শন। এখন কিভাবে মফস্বল বৃহৎ জগৎটার সঙ্গে রিলেট করছে আমি জানি না, কারণ মানে এই মোবাইল এবং ইন্টারনেটের যে এতে কম্বিনেশনে যে ঘটনাটা ঘটেছে, তাতে একটা কিশোর কিভাবে একটা বৃহৎ জগৎকে, তখন আমাদের কাছে বৃহৎ জগৎ ছিল অনেক দূরে, অনেক, সেটা 7 সমুদ্র 13 নদী পার, আর আমার বাড়ির সামনে তো শুধু একটা চায়ের দোকান, একটা রেশনের দোকান, মানে এই যে জগতের যে এটা, এবার সেটা আসতো কোথা দিয়ে? একটু কয়েকটা পত্রপত্রিকা যেটুকু হাতে আসতো, ছোটোবেলা সোভিয়েত দেশ আসতো বাড়িতে, সবার বাড়িতেই আসতো বিনা পয়সায়, সেটা পড়তাম, সোভিয়েত নারী ইত্যাদি। এছাড়া দূরদর্শনে দুপুরবেলা রিজনাল ল্যাঙ্গুয়েজ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবিগুলো দেখানো শুরু করেছিল রোববার দুপুর 2টোর সময়। ওইটা না মানে কাকতালীয়ভাবে দেখা শুরু হয়ে যায়, তারপর ওটা আমার নেশা হয়ে যায়, এবং তারপরে আমার দেখে মনে হয় যে এটা তো দারুণ মজা। মানে তখন তো কোনো ছবি, আবার কি ছবি বলে কিছু নেই তখন, কিন্তু আমার আস্তে আস্তে নানা জিনিস একটা গাট কাজ করে না, যেটা আমি করতে চাই, এটা তো দারুণ, এটা এইরকম ছবি তো আমি কোনো দিন দেখিনি। ছবি বলতে আমি যা বুঝি সেটার সঙ্গে তো এটার কিছু নয়, কিন্তু ভাল লাগছে। প্রতিদিন প্রতি রোববার বসে থাকছি, দেখছি, সাবটাইটেল পড়া অভ্যেস হচ্ছে, হ্যাঁ, যেটা একটা অদ্ভুত, প্রথমে খুব অসুবিধা হয়, তারপরে সেটার থেকে হয়। এইগুলো করতে করতে তারপরে যাদবপুরে পড়তে এলাম, তখন ওই বড় জগৎটার একটা গন্ধ পেতে শুরু করেছি। সেইখানে তখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা, ছবি মানুষ করে, মানে মানে মানুষের ছবি বানায়, এবং তারা আমার মতোই মানুষ। হ্যাঁ, এই বোধটা তৈরি হলে তো হওয়ার পরে তখন তাহলে কি করে করা যায়, কি না করে, তখন শুনলাম যে পুনাতে একটা ফিল্ম ইনস্টিটিউট আছে, সেখানে মানে এটাও তো একটা বিশাল, যে এটা যে কোথাও একটা স্কুলে পড়ায়, এটা একটা বিশাল রেভেলেশন ছিল আমার কাছে। এটা অবশ্য যাদবপুরে এসে হয়নি, এটা ক্লাস 12-এ আমি একটা মানে একটা আর্টিকেল বেরিয়েছিল দেশে, তার থেকে জানতে পেরেছিলাম। তো আমি খুব মানে কী বলবো, মানে হতবাক হয়ে গেছিলাম যে ফিল্ম পড়ানো হয়, ফিল্ম আবার কী, মানে ফিল্ম কী করে পড়ে। তো এই মানে কিন্তু ওই ডিসকাভারিগুলোর মজা ছিল এত বেশি যে তখন খুব একটা ভাবিনি, কাজে ওটার ভেতরে ঢুকে গেছি, এবং অ্যাকচুয়ালি এখন ভেবে দেখলে যে কিছু না ভেবে ঢুকেছি, সেটা কাজে দিয়েছে, ভাবলে ঢুকতাম না। তারপর এফটিআই গেলাম, তারপরে কলকাতায় ফিরে এলাম, কারণ তখন যে বম্বের চেহারাটা ছিল, আমার অধিকাংশ ব্যাচমেটে, ইনফ্যাক্ট 10 জনের মধ্যে 9.5 জন বম্বেতে, মানে প্রায় ওইভাবে ভাগ করলে দেখা যাবে। কিন্তু আমার তখন বম্বেটা খুব মানে মনে হতো যে এখানে আমি কী করব, কারণ তখন হচ্ছে আমরা যখন পাশ করছি তখন সুভাষ ঘাইয়ের যুগ, তো ওইখানে আমি গিয়ে কি ছবিটা বানাবো, আজকে হলে হয়তো মানে এই ভাবনাটা আসতো না। হ্যাঁ, আজকের সিনেমার ধরনটা বদলেছে, অনেক রকম গল্প বলার পাল্টে গেছে। তারপরেও কিন্তু আমি তোমাকে একটা বলছি যে আমি না বাঙালি ছাড়া আর কাউকে চিনি না। মানে আমাকে তুমি একটা মধ্যপ্রদেশের স্মল টাউনে নিয়ে গিয়ে একটা দারুণ গল্প দিলে আমি হয়তো উতরে দিতে পারবো। আমার ফিল্ম মেকিং একটা অভিজ্ঞতা আছে, আমি 30 বছর কাজ করছি, আমি তোমায় উতরে দেবো, হয়তো তুমি মানে দারুণও বলবে, কিন্তু আমি জানি যে আমি আসলে চামড়ার ভেতরে ঢুকতে পারি না। সেটা সত্যি হয়ে ওঠে না, একটা পয়েন্টের পরে আমি ওই চামড়াটা ভেদ করতে পারি না, কারণ আমি ওই এক্সপিরিয়েন্সটার ভেতরে নেই।
এবং সেটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার মানে যেহেতু মানে হ্যাঁ, কারণ না হলে আমি কিভাবে ব্রিজটা তৈরি করব, মানে অ্যাজ আ স্টোরি টেলার, ফিল্ম মেকার ছেড়ে দাও, অ্যাজ আ মানে একটা কথক হিসেবে আমি ওই সাঁকোটা বানাবো কী করে? কাজে আমাকে তখন বাহ্যিক যে গল্পের যে স্ট্রাকচারগুলো, ইউনিভার্সালিজমের উপরে ভরসা করতে হবে। কিন্তু ইউনিভার্সালিজমের উপরে ভরসা করে না তুমি বেশি দূর এগোতে পারবে না, কারণ যত স্পেসিফিক হয় তত বেশি ইউনিভার্সাল হয়। উল্টোটা বেটার। এত ইউনিক হয় কিছু কিছু অভিজ্ঞতা, কিছু কিছু মানে তুমি ইন্দির ঠাকুরন ভাবো না, মানে আমি সবার জন্য সব মানে সর্বজন গ্রাহ্য একটা ওই ইন্দির ঠাকুরনটা ওটা তুমি কল্পনা করতে পারো যে উত্তরপ্রদেশে বা এতে মানে খুব ডিফিকাল্ট করা। কমনালিটি আছে হয়তো 70% কমন, কিন্তু বাকি যে মানে ও বউ এই যে ও বউটা যেভাবে ও ডাকছে, কি হলো, এই যে বারবার করে বলছে কি হলো, এটা তুমি কিভাবে করবে তুমি যদি ওই সুরটা না জানো? তুমি পথের পাঁচালী সব ভুলে যাও, ওই ডাকটা ভুলতে পারবে না। আর ওই হরিদিন তো গেল সন্ধ্যা হলোটা, ওই অপূর্ব বেসুরে গাওয়াটা, ওটা ভোলা যাবে না। মানে এবার এটা না, এটা হচ্ছে যে একটা লোক যদি ওই জীবনটা না দেখে, ওই ও বউয়ের সুরটা বেরোবে কোথা থেকে? ওটা তুমি মধ্যপ্রদেশের যে সুর সেটা আলাদা, সেটা ইউনিক। এবার তোমাকে তাহলে মানে কারুর মানে অনেক সময় হয়নি তা তো নয়, মানে লোকে তো অন্য দেশে বানায়, তোমাকে সেই রকম কোলাবোরেটারের সাহায্য নিতে হবে যে তোমাকে ওই পথগুলো দেখিয়ে দেবে। হ্যাঁ, সেটা তো কিছুটা ভাগ্যের ব্যাপার। কাজেই আমি মানে ওই আর কি বাংলা ছাড়া বাকিটাতে আমি নড়বড় করব, আমি করে দেব, কারণ একটা তো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আছে। বিশেষ করে আরবান হলে আরও সহজ, কম্প্যারেটিভলি ইজি। হ্যাঁ, যেই তুমি একটু মফস্বলগঞ্জ গ্রামের দিকে যেতে শুরু করবে, তোমার একটু মানে নড়বড়ে লাগবে। তোমার এই যে এফটিআই এ যাওয়ার পর তোমার তো সিনেমার যেটা বললে, তোমার ওই আঞ্চলিক সিনেমা দেখা, আঞ্চলিক সিনেমা যেটা আমাদের দুপুরবেলা দেখানো হতো, আমারও জীবনে ওটাই প্রথম সিনেমা দেখা, সেই অর্থে অন্য সিনেমা দেখার এক্সপিরিয়েন্স। তার আগে আমি আমার জীবনে যত সিনেমা দেখেছি সেগুলো তো আলাদা, কিন্তু এইটা দেখার পর থেকে তোমার মধ্যে এই যে এফটিআই মানে পুরো শেষ হওয়ার পর যখন তুমি বেরোলে বাইরে, কি কি বদলালো? এই মানে কত বছর ছিল এফটিআইতে তোমরা? 3 বছর। 3 বছরে কি বদলালো? মানে তোমার গল্প বলার ধরন বলো বা গল্প বলার আইডিয়া বলো বা সিনেমার আইডিয়া, এটাতে কি বদলে বেরোলে তুমি? আমার এফটিআইয়ের অভিজ্ঞতা একটু ইউনিক, কারণ আমাদের ব্যাচটা খুব ভালো একটা ব্যাচ ছিল, খুবই ব্রাইট লোকজন ছিল সেই ব্যাচে। তাদের মধ্যে অনেকে এখন খুবই কৃতি। প্রীতম মিউজিক ডিরেক্টর, সে আমাদের ব্যাচের ছেলে। চারুদাতাচার্য, এরা খুবই কৃতি মানুষ এবং এরা কাজ, এরা শুধু কৃতি বলে না, এরা খুব অনেক মানুষই ছিলেন সেই ব্যাচে আছে এবং তারা খুবই শার্প, ইন্টেলিজেন্ট, এবং আমাদের কোহেশন এত বেশি ছিল, আমরা একের খুব ভালো বন্ধুত্ব ছিল ব্যাচটার ভেতরে। তার ফলে আমরা একটা পয়েন্টে আমাদের ওয়ার্কশপ নিজেরা ডিজাইন করতে শুরু করি সেকেন্ড ইয়ার থেকে। ফার্স্ট ইয়ারটার পরে যেটা কমন কোর্স, তারপরে বুঝতে পারি যে আমাদের না মানে আমরা যেগুলো শিখতে চাই কিন্তু আমাদেরকে মানে নিজের মতো করে বুঝে নিতে হবে। মানে সিলেবাসের চক্করে পড়লে আমরা মানে কিছু হবে না এখানে। তো আমরা বিভিন্ন মানে 100 লোককে চিঠি লিখি যে আপনার এই ওয়ার্কশপ করতে আসুন, এবং সেই সময় ঘটনাচক্রে মানে আমরা দিল্লিতে যাই, মিনিস্ট্রির সঙ্গে কথা বলি, করতে তারপর প্রচুর ওয়ার্কশপ হয় সারা বছর জুড়ে। এবং আমাদের সেই সময় কোনো একটা কারণে ইনস্টিটিউটও আমাদের খুব পাশে এসে দাঁড়ায় এবং তারা হেল্পও করে, কারণ খরচা লাগছে না, কারণ ওর তো মানে এইসব কালচারাল এক্সচেঞ্জে হয়ে যাচ্ছে। তো আমরা দারুণ দারুণ কিছু ওয়ার্কশপ করতে পারি, মানে অ্যামোস গীতাই বলো, জানুসি বলো, হেলমা স্যান্ডার্স ব্রামস বলো, বাদল সরকার, মানে প্রচুর মানে সারা বছর ধরে মানে অনন্ত ওয়ার্কশপ হয়। এইটা ভয়ানক একটা আই ওপেনার ছিল, কারণ প্রত্যেকের থেকে তুমি প্রাইমারি আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা মেন্টালিটি নিয়ে আসছেন, সবই ঠিক আছে। কুমার সাহানি ছিলেন একটা বড় সময়। একটা জিনিস তুমি প্রথমেই বুঝতে পারবে যে তুমি কিছুই শেখোনি। জানুসি একটা কথা বলেছিল যে বি অ্যাশেমড, মানে শেম ইজ আ ভেরি রেভলিউশনারি সেন্টিমেন্ট। হ্যাঁ, তুমি যে কিচ্ছু জানো না, তুমি যেটা অপগণ্ড, এখান থেকে শুরু করো। এইটা ছাড়েনি আমায়। তুমি যদি আমাকে বলো আমি কি টেনে নিয়ে এসছি, আই এম জাস্ট
পারপেচুয়ালি অ্যাশেমড অফ মাই ইনঅ্যাডিকুয়েসিস। আমি যে কিছুই পারছি না, করেই উঠতে পারছি না, তার লজ্জা আমাকে নিরন্তর তাড়িত করে। সেটা ভালো, সেটা মন্দ, দুটো একসঙ্গে। আমি এখন এই বয়সে তার মন্দগুলোও বুঝি। মানুষের ক্ষতি করে, মানুষের ভেতরের ক্ষতি করে, সেটাকে কাটানোর চেষ্টা করি। কিন্তু তুমি জানবে যে তুমি জাস্ট একটা জার্নি করছো, কিন্তু সেই জার্নির শেষে তুমি আদৌ পকেটে তোমার চারানা, মানে বলার মতো কোনো চারানা থাকবে কি না, এটা কেউ স্থির করে বলতে পারে না, এবং বোধহয় না জেনেই করা উচিত। এবার সেই জন্যই বলছি যে আগে যদি জেনে ফেলতাম, তাহলে মানে এত বড় একটা অনিশ্চিত পয়েন্টলেস জার্নি সেই অর্থে মানে ব্যবহারিক স্তরে করতাম না। এখনকার বয়সে দাঁড়িয়ে মনে হয় যে কি পাগলটা ছিলাম, যে ওটার ভেতরে এখন তার ফেরারও পথ নেই, সব সাঁকোটাকুগুলো সব ভেঙে গেছে, তো এখন আর উপায় নেই। কিন্তু মানে আমাকে যদি 21-22 এই বোধগুলো কেউ ঠান্ডা মাথায় বুঝিয়ে দিত যে দেখ ভাই এটাই আসলে, তাহলে ভয় পেয়ে যেতাম। হয়তো বুঝিনি বলে করেছি, বুঝলে করতাম না। কাজে না বোঝারও কিছু মানে ম্যাজিক আছে আর কি। এই যে তার মানে দেখো, এই যে তুমি অ্যাশেমড বললে যে এই পারপেচুয়ালি আসে, এই যে কিছু জানি না, এটা তো একটা কি বলবো, এটা তো একটা পয়েন্ট, মানে যদি জানা শুরু হয় তখনই এটা মনে হয় যে কিছু জানি না। তার আগে তো মনে হয় না, তার আগে তো মনে হয় অনেক জানি, সবারই তাই মনে হয় বোধহয়, আমার ধারণা। এই যে একটা কন্টিনিউয়াস ইন্টারনাল কনফ্লিক্ট, যে আমি কিছু জানি না অথচ আমাকে জানতে হবে, আমি কিছু জানি না অথচ আমাকে করতে হবে, এই কনফ্লিক্টটা কি করে হ্যান্ডেল করবো? যে মানে এই তোমার পুরো জার্নিটার মধ্যে এটা কি করে হ্যান্ডেল করেছো? এটা দেখো, যখন তোমার বয়স কম থাকে, মানে কিছুটা না তুমি অ্যাগ্রেশন, ভেতরকার অ্যাগ্রেশন, আমি সবসময় যে সেটা এক্সপ্রেসড হচ্ছে তা নয়, নানা ধরনের অ্যারোগেন্স থাকে ছোটোবেলায়, এটা খুব স্বাভাবিক, সেগুলো দিয়ে ডিল করো। তারপর আস্তে আস্তে তুমি বুঝতে পারো যে তুমি আসলে ডিলই করছো, তোমার ভেতরের যে লজ্জা সেগুলোকে তুমি মানে তোমার মনের একটা অংশ অ্যারোগেন্টলি বলছে যে না, বাকি জগৎটা খুব মূর্খ, কাজে তুমি মূর্খ নও, মানে এই রেসপেক্টেড তোমাকে একটা সে সান্ত্বনা দিচ্ছে। তারপর আস্তে আস্তে বুঝতে পারো যে ওগুলোর কোনো কাজের বিষয় নয়, মানে ওগুলো দিয়ে কিছু হচ্ছে না, চিড়ে ভিজছে না, এবং সেটা একটা কম বয়সী একটা পয়েন্ট অবধি হয়, তারপরে হয় না। এবার এখন যেটা হয়েছে, যেটা যে এটাতে আছি, যে আমি বুঝতে পারি যে আমি মানে আমার প্রচুর ফাঁক এবং আমার না বোঝা, এবং কিন্তু সেগুলোকে আমি এনজয় করতে শিখেছি, কারণ সেগুলো আমি জানি যেগুলো প্রত্যেকটা একটা অপরচুনিটি, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি তোমার না জানার পার্টগুলোকে খুব ন্যারো করে ফেলেছো, মানে ইন দ্য সেন্স তুমি আর অনেক কিছু নিয়ে বদার্ড নাও, কারণ তুমি জানো যে কোনগুলো তোমার অপ্রয়োজনীয়, এটা বয়স তোমায় শিখিয়ে দেয়, এটা কাজের ওজন মানে বোঝা কমে যায়। হ্যাঁ, তুমি যদি সত্যি করে তোমার জীবনকে ব্যবহার করো, তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে অপ্রয়োজনীয় কী, এগুলো ঠিক আছে, মানে এটা আমার এর মধ্যে না ঢোকাই ভালো, না ঢোকাই ভালো, না ঢোকাই ভালো। এবার করতে করতে একটা অংশ থেকে থাকে, এবার সেটা নেসেসারিলি না এখন এসে তোমার মনে হবে যে এটা সিনেমা নয়, মানে ফাইনালি ইট কান্ট বি সিনেমা, বিকজ মানে সিনেমা ফর দ্য সেক অফ সিনেমা, ফর দ্য পারপাস অফ প্র্যাকটিসিং সিনেমা গোজ নোওয়্যার আফটার আ পয়েন্ট, মানে আনলেস অ্যান্ড আনটিল ইটস কানেক্টেড টু আদার থিংস, আর অন্যান্য বিষয়ের সঙ্গে তার যদি তুমি নিজে যোগগুলো না ডিসকভার করতে পারো, তার মজাগুলো না পেতে পারো, তাহলে এই ছবি বানানোটা মানে মানে এত ভালো ছবি এত লোক বানিয়ে ফেলেছে, তুমি আরেকটা মানে হরিদাস পাল এর মধ্যে হওয়ার কোনো মানে নেই। তোমার নিজের ভেতরের যে কানেকশনসগুলো তুমি তৈরি করছো, এবং যেখানে যেখানে লাইট জ্বলছে, লাইট তো জ্বলছে মাঝে মাঝে, যে তুমি বুঝতে পারছো আচ্ছা দিস ইজ গেটিং কানেক্টেড, এইটা আমি ভেতরে ভাবছি অনেক দিন ধরে, সাডেনলি তুমি কানেক্ট করতে পারছো। হ্যাঁ, সেইগুলো তৈরি হয়, একটা অভিজ্ঞতা তৈরি হয়। হ্যাঁ, ছবির ক্ষেত্রে আমি যেটা দেখেছি আজকাল হয় যে আমি একটা ছবি শুরু হলে 10 মিনিটের মধ্যে বুঝতে পারি যে এই লোকটা মানে এই লোকটা অনেস্ট নয়। এই অভিজ্ঞতা আমার হয়, কারণ আমি জানি যে এই ইন্টারনাল প্রসেসেসগুলো কী। ওইখানে তুমি আমাকে এত দেখে ফেলেছি যে তুমি ওখানে আমার ফাঁকি মারতে পারবে না, যে তুমি ভালো শট নিয়ে আমায় ইমপ্রেস করতে পারবে না, ভালো ডায়ালগ দিয়ে আমায় ইমপ্রেস করতে পারবে না, কারণ ওটা একটা স্তর। সো ওটা তুমি 5-7 মিনিট একটা ছবি দেখলেই আমি বুঝতে পারি যে এটা মানে চালিয়াতি করছে, বা এটা 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 কোথাও যাচ্ছে না, ও কতগুলো
মানে বাইরের জিনিস নিয়ে নাড়াচাড়া করছে, খুব ইমপ্রেসিভ, খুব মানে হয়তো চোখ ধাঁধানো লাগছে, কিন্তু যাচ্ছে না কোথাও আসলে। এই অভিজ্ঞতাগুলো যখন তোমার তৈরি হয় তখন তুমি বুঝতে পারো যে তোমার ওই মানে কাকড়গুলো সরিয়ে দিয়ে কতটুকু পড়ে আছে। এবার অ্যাজ ইউ গ্রো ওল্ড, আমার ধারণা ইউ উইল ন্যারো ইট ডাউন টু আ পয়েন্ট, মানে যেখানে একটা দুটো জিনিসই পড়ে থাকবে এবং সেটা খুব আনন্দের সময় হবে, যদি আমি সেই জায়গায় আদৌ পৌঁছতে পারি। এই যে তুমি বললে যে ধরো এই যে অনেস্ট কথাটা বললে, এই যে অনেস্টি টুয়ার্ডস ক্রাফট, এই কথাটা আমরা অনেকবার শুনি, অনেকভাবে শুনি। যেমন আমরা এটাও অনেকবার শুনি বা অনেকভাবে বিভিন্ন মেন্টার্সরা বলে বারবার যে নিজের পার্সোনাল একটা কিছু, একটা স্ক্রিপ্ট বা একটা কাজের মধ্যে থাকা উচিত, সেটা দিয়ে দেওয়া উচিত, একটা পার্ট অফ ইয়োর সেলফ শুড বি দেয়ার ইন দ্যাট। এবং সেখানে অনেস্টির কোথাও যখন আমার মনে হয় দুটোই খুব কানেক্টেড, অনেস্টি এবং পার্সোনাল টাচ। এই যে অনেস্টি টুয়ার্ডস ফিল্ম মেকিং, এটাকে কি এক্সপ্লেন করা যায়? মানে এটা কিভাবে, মানে হোয়াট ইজ দিস অনেস্টি? মানে ওই এরা মানে তোমার খুবই বেসিক যে কথাটা, যে ইউ নিড টু হ্যাভ আ লাইফ। তুমি যদি জীবনযাপনে তোমার সেই মানে কি বলবো, মানে নগ্নতা না থাকে, মানে সারাক্ষণ জীবনে যদি কায়দা মেরে যাও, অ্যাক্টিং করে যাও, 50টা লোকের চরিত্র অভিনয় করো, তো তুমি যা কাজ করবে সেটাই রিফ্লেক্ট করবে। তোমার জীবনে যদি অত ধরনের ইমোশনাল ভেরিয়েশনস থাকে, মানে বোধ, বুদ্ধি, মায়া, মমতা, হ্যাঁ, হৃদয়ের বৃত্তির রেঞ্জ যদি থাকে, যে তুমি এত কিছুর ভেতর দিয়ে তোমার নিজের জীবনে গেছো, এত অপমানিত হয়েছো যে বেঁচে থেকে মানে লাভ নেই এরকম মনে হয়েছে, আবার একটা সময় মনে হয়েছে যে মানে আমি পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল একটা মানুষ। একটা জীবনের ভেতরে তুমি যদি এইটা দেখতে পারো একই সঙ্গে, তাহলে তুমি তোমার কাজের ক্ষেত্রে সেই ছলাকলাটা করবে কেন? কারণ তুমি তো ওইগুলোকে ছুঁয়ে এসেছো। মানে ওই বলছি যে তুমি তো নিজেই তীর্থযাত্রাগুলো করেছো, তো করে এসে তুমি যখন বাড়িতে পুজোয় বসছো, তখন তোমার তো ওই স্মৃতিগুলো মানে এটা স্মৃতি না, তোমার মানে কি বলবো, নার্ভাস সিস্টেম অন্যভাবে টিউনড হয়ে যাবে। সো আলাদা করে না, মানে আই এম অনেস্ট বলে কোনো লাভ নেই। রোজকার যে জীবন, সেই জীবনটা তুমি কি করো, বারবার এটা বলা হয় যে গো গেট আ লাইফ। হ্যাঁ, মানে ফিল্ম মেকারের জীবনযাপন করো না প্লিজ। ফিল্ম মেকার হতে গিয়ে একটা ফিল্ম মেকারের লাইফ হয় না, যেটা আজকাল খুব দেখা যায়, যে ফিল্ম মেকারের জীবনযাপন করো না। ফিল্ম মেকারের জীবনযাপন করলে ফিল্ম মেকার মানে ফিল্ম বানাতে পারবে, ফিল্ম মেকার হবে কিনা জানি না, হ্যাঁ, বলা মুশকিল। এটা এখন অবধি আমার কাছে অলমোস্ট একটা মাস্টার ক্লাসের মতো হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আপনারাও সেরকম একটা জায়গা পাচ্ছেন। এটা দেখো, এই একজন গল্প বলিয়ে হিসেবে ফিল্ম মেকার তো তুমি আগেই বললে স্টোরি টেলার, তুমি আগে একজন গল্প বলিয়ে হিসেবে তুমি কি করে ডিসাইড করো যে আমি এই গল্পটাই বলতে চাই বা ওই গল্পটা আমার হয়ে উঠছে? এটা তুমি কি করে ডিসাইড করি না। আমি দেখি যে এটা নিয়ে কাজ করতে, যে কারণে যেটা হয় যে খুব প্রচুরবার হয়েছে, একটা কিছু নিয়ে কাজ করতে করতে গিয়ে ফেলে দিয়েছি। আচ্ছা, বহুবার হয়েছে, একবার দুবার নয়, যে ভালো লাগছে না কথাটার মানে হচ্ছে যে আমি আসলে ঢুকতে পারছি না। এটা কিন্তু ছোট লোকে হতে পারতো, ইনফ্যাক্ট হয়েও ছিল একটা স্তর অবধি, যে আমরা 5-6টা এপিসোড লিখে ফেলে দিই। মানে যেভাবে লিখছিলাম, মানে নিজেদের কাছেই মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, মানে লোকে হয়তো দেখবে, কিন্তু আমাদের মজা লাগছে না, তো পুরোটা ফেলে দিয়ে আবার নতুন করে জিনিসটা। তো বহুবার এটা হয় যে একটা মেটেরিয়াল নিয়ে তুমি কাজ করতে গিয়ে, গল্পটা খুব সিম্পল, যে একটা বাক্স, সেটা হচ্ছে মেটেরিয়ালটা। হ্যাঁ, সেটা রামায়ণের গল্প হতে পারে, মহাভারতের গল্প হতে পারে, ফেলুদা হতে পারে, হোয়াট এভার XYZ ইট ইজ। ওই বাক্সটার মধ্যে তুমি সেঁধাতে পারছো না, তুমি সেঁধিয়ে যেতে পারছো কিনা। যদি মনে বুঝতে পারো যে এটা এখন আমার জগৎ হয়ে গেছে, আমি এখানে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছি, তাহলে ওটা তোমার ছবি হওয়ার চান্স আছে। আর যদি না পারো, তাহলে খুব বেশি দূর যাওয়া যাবে না। এই ইনস্টিংক্টটা
তৈরি করার একটা ব্যাপার থাকে, সেটা মানে অভ্যেসে হয়। আর আরেকটা যেটা হচ্ছে যে বাইরের একটা বাণিজ্যিক প্রেশার থাকে। তো অনেক সময় তোমায় মানে বাস্তব জগতে এই কম্প্রোমাইজ ইত্যাদিগুলো নিয়ে ভাবতে হয় যে তুমি কাজটা করবে না করবে না। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, ছবির ক্ষেত্রে আমি এই কম্প্রোমাইজটা কখনো করিনি, যে কারণে তুমি দেখবে যে আমার ছবির সংখ্যা এত কম। এটাও আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে তোমার, আচ্ছা তার আগে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, মানে এটা একটু জাস্ট করো, মানে হচ্ছে আমি অন্য কাজে এত কম্প্রোমাইজ করেছি। ধরো আমি প্রচুর বিজ্ঞাপন বানিয়েছি, প্রচুর প্রোমো বানিয়েছি, সেখানে আমি কি করি, আমি একটাভাবে বানানোর চেষ্টা করি, তারপরে যে লোকটা টাকা দিচ্ছে সে লোকটা বলে না এইভাবে বানান, আমি 2 বার তাকে বোঝানোর চেষ্টা করি, 3 বারের পরে যখন বুঝতে পারি যে সে আর বুঝছে না, তখন আমি তার বোঝার কাছাকাছি কিছু একটা করে দিই। তো আমি তো লক্ষ লক্ষ এই ধরনের গার্বেজ কাজ করেছি, সেগুলো করেই আমি শিখেছি। আমার টেকনিক্যাল স্কিল বলো বা প্র্যাকটিক্যাল ফিল্ম মেকিং যে মানে বলো, সেটা তো ওই গার্বেজগুলো করেই তৈরি হয়েছে। সব যে গার্বেজ তা না, তার মধ্যে কিছু কাজ করে আমি খুব আনন্দও পেয়েছি, কিন্তু 10টার মধ্যে 5টা 6টায় আমি এখন আর ওটার দিকে তাকাতে চাই না। তো সেটা তো আমি নিরন্তর ওইখানে ওটা করেছি, যেহেতু আমার মনে হয় যে ছবিটা থাক না, মানে ওখানেও এটা, তাহলে তো ওটা করা বেটার। সেই কারণে ওই জায়গাটাকে যতটা পারা যায়। এবার একটা বাস্তব জগৎ তো আছে, তার একটা ভেতর, মানে যেমন ছোটো লোকে একটা প্রাইমারি ফর্ম, যে আমরা একটা থ্রিলার করতে চাই লং ফরম্যাটে, এবং সেটা যেন মানে কমার্শিয়াল হয়, মানে যেটাকে লোকে কমার্শিয়াল বলে। তো এবার না, তুমি শুনেছো কমার্শিয়াল শব্দটা, এবার তুমি তখন কমার্শিয়ালটা তোমার কি সেখানে ভূমিকা থাকতে পারে সেইগুলো দেখা শুরু করো আর কি। ফোরিং হওয়া অবধি, মানে এফটিআই এর পর থেকে ফোরিং হওয়া অবধি তোমার তো একটা জার্নি আছে নিশ্চয়ই, এবং যতদূর আমি শুনেছি তাতে তুমি অনেক দিন আগেই ছবিটা করতে চেয়েছিলে, বা ছবিটা করার অনেক দিন ধরেই প্ল্যান করছিলে, বা এরকম কিছু একটা হচ্ছিল, এবং ফাইনালি নয় অন্য একটা ছবি বোধহয়, দুটো ছবি হতে গিয়ে হয়নি, হ্যাঁ এরকম একটা কিছু শুনেছিলাম। এবার এই যে প্রসেসটা, যে তুমি মানে কি বলবো, তার আগে তুমি কাজ তো করেই যাচ্ছিলে, পুরো বাণিজ্যিক কাজ প্রচুর করেই যাচ্ছিলে, কিন্তু এই যে নিজের যেটা বললে ওই বাক্সটা পাওয়াটা তোমার জন্য জরুরি ছিল, এইটা যখন প্রথমবার হলো সেটা কি করে ঘটলো? এবং ফোরিং আসার পর আমার যতদূর মনে হয় যে একটা ফ্রেশ একটা সিনেমা দেখলো সবাই, এবং সে নিয়ে প্রচুর কথা বলা শুরু করলো মানুষজন, যে না এইটা একটা অন্য কিছু হয়েছে, এটা একটা অন্য রকম কিছু হয়েছে, এই সিনেমাটার মধ্যে একটা ফ্রেশনেস আছে, একটা সত্যি আছে। তো এই যে পুরো প্রসেসটা, এবং শুধু ইন্ডাস্ট্রির লোক না, সাধারণ মানুষেরও খুব ভালো লাগলো এই যে প্রসেসটা, এটা এবং মানে ফোরিং হওয়া এবং তারপরের এই রিয়াকশনটা, এইটা কীরকম ভাবে হলো? তো ফোরিং হওয়ার আগ অবধি না একটা ঘটনা, মানে আমি ভেতরে সেই সময় খুব হতাশ ছিলাম, হয়তো ফেস যায়। একটা সময় আমি ধরে নিয়েছিলাম যে আমি ছবি করতে পারবো না, মানে ছবি করতে, এটা আমি ধরে নিয়েছিলাম একটা সময়, যে আমার পক্ষে সম্ভব নয়, মানে যা দেখছি চোখে ওটা করেই বা কী লাভ, বা এরকম একটা, বা আমি হয়তো আমার সেই যোগ্যতা নেই, লেটস পুট ইট দিস ওয়ে, যে আমার দ্বারা হবে না। তো আমি মানে ওই অর্থে হেরে গিয়েছিলাম, এবং আমি ঠিক আছে, আমি এটা নিয়ে অত আক্ষেপ করে লাভ নেই, এরকম একটা জায়গাতেই ছিলাম। ফোরিংটা হয় একদম আমার এক বন্ধুর উদ্যোগে। আমার বন্ধু অনসূয়া, এবং সে তখন একটি এতে কোম্পানিতে চাকরি করছে, তারা ছবি করার কথা ভাবে, এবং অনসূয়া আমার সঙ্গে সে যোগাযোগ করে। ইনিশিয়ালি আমি মানে সেটাকে গুরুত্ব দিইনি, কারণ তখন ওইরকম একটা অসম্ভব সিনিক্যাল একটা জায়গায় ছিলাম, যে বলছে বটে কিন্তু ফাইনালি হবে না। তো পরে আমি দেখতে পারি যে অনসূয়া ওরা কারোর সঙ্গে কথা বলছে না, ওরা শুধু আমার সঙ্গেই, মানে আমি ছবিটা না করতে পারলে তখন অন্য কারোর কাছে যাবে। এবার এটা তো আমি দেখিনি কোনোদিন। আমি সবসময় দেখতাম যে একজন প্রডিউসার 7 জনের সঙ্গে কথা বলে, এবং যে প্রডিউসারের সবচেয়ে বেশি মানে কি বলবো ফ্যামিলিয়ার মনে হয় যে গল্পটা বা যে লোকটাকে, হ্যাঁ একটু কোনো অন্যরকম ঘটনা বললেই মানে দেখছি যে হচ্ছে না। তো আমি সেইভাবেই ভেবেছিলাম, কিন্তু আমি দেখলাম যে ওরা বসে আছে, আমি গল্প দিচ্ছি না, তাও ওরা বসে আছে। হ্যাঁ, তখন আমি বুঝলাম যে না, ওরা করতে চায়, ওদের বাজেট খুব কম কিন্তু ওরা করতে চায়। তো সেইটা প্রচণ্ডভাবে তখন আমরা মানে খুবই উৎসাহ নিয়ে ছবিটা বানালাম, এবং আমার তখন কিন্তু ফোরিং আমি বাণিজ্যিক ছবি হিসেবেই বানিয়েছিলাম, কারণ আমার মনে হয়নি ফোরিংয়ের মধ্যে এমন কিছু আছে যেটা সাধারণ মানুষের সঙ্গে যোগ তৈরি করতে পারে না। আমরা ছবিটা বিপণন করতে পারিনি আমাদের অভিজ্ঞতার কারণে, মানে হলে ছবিটা সাকসেসফুল হয়নি। ছবিটা
পাইরেটেড ভার্সান খুব সাকসেসফুল হয়েছে, একদম, তাতে কারুর কোনো পয়সা আসেনি, আমরা এক পয়সাও পাইনি। এবং দুঃখের বিষয় সেই প্রডিউসার মানে যে সংস্থাটি, তারা তো আর ছবিটা করতে মানে আর ছবি মানে আমি ধরো ওটা যদি ওরা টাকাটা পেত, ওরা আরও 10টা অন্য লোককে দিয়ে আরও 10টা ফিল্ম মেকারকে বাজারে ওরা মানে করতে পারতো। এইটা আমাদের ইন্ডাস্ট্রির একটা অদ্ভুত ব্যাপার, যে মানে প্রচুর সম্ভাবনাকে আমরা সবসময় মানে একদম গোড়ায় কেটে দিই। কারণ এই প্রডিউসার যে এরা খুব রেয়ার টাইপের প্রডিউসার, এদের টাকা কম কিন্তু এরা একদম জান প্রাণ দিয়ে ছবিটার সঙ্গে যুক্ত থাকে। তো সেরকম একটা প্রডিউসারকে আমরা ওই ছবিটা করার পরে সে লোকটা হারিয়ে গেল। আমি নিশ্চিত এরকম আরও 50 জন 100 জন হারিয়ে গেছে ওদের মতোই। তো ইন্টারনেটে যখন পাইরেটেড ভার্সান পপুলার হলো, তখন বুঝলাম যে এই ভাষাটার একটা মানে আছে। তাহলে কিছু মানে মানুষকে যতটা মানে পাবলিকলি বলা হচ্ছে যে মানুষ কিছুই বোঝে না, মানুষ ওটা ছাড়া বোঝে না, মানুষ খুবই মোটা দাগের, মানুষ খুবই নিম্ন রুচির, এটাই তো মানে তুমি গ্র্যান্ড ন্যারেটিভটা তো এটাই, আনসফিস্টিকেটেড অডিয়েন্স। তো সেটা তো নয়। যদিও ফড়িং খুব মানে আমি বলছি না যে ফড়িং খুবই গভীর কোনো ছবি, ফড়িং এটা খুব সহজ সরল মানে একটা গল্প, কিন্তু সেই ভাষাটা কোনো প্রায় তারকা না থাকা, তখন সোহিনীকেও কেউ চিনত না, সেই অর্থে টেলিভিশনে জাস্ট কাজ করেছে, সিনেমার অত বিখ্যাত কেউ ছিল না। ঋত্বিক একটা খুবই ছোট, ঋত্বিক তখনও অত বিখ্যাত হয়নি, হ্যাঁ, এবং ওইগুলো দিয়ে হলের কিছু হয়ও না, সুবিধাও হয় না তুমি যেহেতু। কিন্তু তারপরেও লোকে যখন দেখছে করছে, তখন বুঝতে পারলাম যে এই ভাষাটার একটা আচ্ছা ঠিক আছে, মানে এই ভাষাটা দিয়ে দুটো পা এগোনো যাবে। তা আগে যেটা মনে হচ্ছিল যে এই ভাষাটার কোনো গ্রহণযোগ্যতা নেই, আমি বাঙালিদের কাছে চাইনিজে কথা বলছি, এইটা যখন বুঝলাম যে না ঠিক আছে এটা দিয়ে হবে, তখন চেষ্টা করার একটা কারণ তৈরি হলো। পরিবেশ পাল্টেছে কি, আরও খারাপ হয়েছে হয়তো মানে সেই অর্থে, কিন্তু আমি জানি যে অডিয়েন্সটা আছে, ফিল্ম মেকাররাও আছে, অডিয়েন্সটাও আছে, মাঝখানের যে মধ্যস্বত্বলোপী যে অংশটা, সেইটা গন্ডগোলের, সেটা তো ভয়ানক। তারপর তোমার এই যে সিনেমার কাজ বা সিনেমার সংখ্যা কম, এটার কারণ কি এইটাই? ওয়ার্ক করে না যেভাবে ধরো ছবিটা বানাতে চাইছি, তাতে এমন সমস্ত জিনিস আসতে মানে সাজেস্ট কর। এখন যেটা হয়েছে, এখন আমাকে খুব কম লোক ডাকেও, হ্যাঁ, কারণ আমি প্রথমেই বলে দিই এটা, এখন এটাকে কেউ ভাবে যে আমি আসলে আমি অহংকার থেকে বলছি না, আমি বলছি তোমার সময় বাঁচাচ্ছি, আমার সময় বাঁচাচ্ছি, যে বাবা ছবি তুমি গল্পটা অবধি তুমি বুঝে নাও, কারণ কখনোই তুমি টাকা দিচ্ছ, স্বাভাবিকভাবেই তুমি কখনো এমন কোনো গল্প করতে চাইবে না যেটা তুমি মানে লজ্জা পাও বা তোমার সঙ্গে যায় না। ওয়ান্স দ্যাট ইজ দেয়ার, হ্যাঁ, মানে এটা খুব বিতর্কিত গল্প, কিন্তু অধিকাংশ বাঙালি প্রযোজক তো স্ক্রিপ্ট পড়েন না, তো গল্প অবধি যায়, হ্যাঁ, তো গল্পটা অবধি বুঝে নাও, স্ক্রিপ্ট পড়লে আমি খুব খুশি হতাম, কিন্তু মানে আমি ধরে নিচ্ছি 10 জনের মধ্যে 9 জন পড়বেন না, তো গল্প অবধি যাও, গল্পের পর থেকে আমাকে ছেড়ে দিতে হবে, কারণ তুমি আমাকে নিয়ে তারপরে এটা আমি ঠিক করছি কিনা, ওটা করছি কিনা, ওটা করলে একটু বাণিজ্যিক হয়, এটা করো না। ওই তুমি রান্নাটা করছো, দেখবে একটা বাড়িতে কেউ একটা এসে একটু নুন কম দিলে না, একটু এই করলে না, এটা কি রাগ হয়, হ্যাঁ, তোমার তখন কি হয় মানে খুন করতে ইচ্ছা করে। আমি তো রান্না করি প্রচুর কাজে, এই অভিজ্ঞতাটা আমার আছে মাঝে মধ্যে। তো মানে এমনি আমার বাড়িতে হয় না, কিন্তু মাঝে মধ্যে কখনো কখনো আমার বোন করে, হ্যাঁ, বোনের বাড়িতে যখন রান্না করি সে মাঝে মাঝে বলে এটা কি, ওটা কি, সেটা কি। এবার ওই সময় তোমার তখন মনে হয় যে আমি এই পৃথিবীটাকে জ্বালিয়ে দিতে পারি, তো সেটা কারণ ওইটুকু সময় ছেড়ে দাও আমাকে, মানে ওটার সঙ্গে বিরক্ত করো না, তো ওইটা গন্ডগোল ঘটে, তার ফলে হয় না। আমারও দোষ, আমি অত উদ্যোগী নই, এটাও তো ঘটনা, একটু উদ্যোগও তো থাকতে হয়, হ্যাঁ। এবার কোনটা উদ্যোগ কোনটা বাড়াবাড়ি, এটাও তো একটা বোঝা মুশকিল, হ্যাঁ। আমি একটা ফেজে করেছিলাম, আমার বন্ধুদের খুব গালাগালি খেয়ে, আমার মানে বন্ধুরা আমাকে বলেছিল যে তুই এটা নিয়ে মানে করিস না, কারণ তুই তো কাউকে ফোনই করিস না, তুই বসে বাংলা ইন্ডাস্ট্রিকে খারাপ বলছিস কেন, তুই তো ফোনই করিস না। তো আমি জাস্ট বন্ধুদের মানে সন্দেহ নিরসনের জন্য টানা 1.5 মাস আমি প্রচুর এটা আজ থেকে 12-13 বছর আগের কথা বলছি, আমি টানা ধরে ফোন করেছিলাম 1 মাস,
মানে জাস্ট টু মানে অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট যে করলে কি হয়, কিছু হয় না তো কিছু হয়নি। তারপর থেকে বন্ধুদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আমার একটা সুবিধা হয় যে ফোন করেছি আমি 2-3 বার, একবার নয় 2-3 বার ফোন করেছি। হ্যাঁ, তো হয়নি, মানে অন্তত যারা 4-5 জন 6 জন 10 জন প্রডিউসার, হয়নি তো কিছু। তোমার ঋত্বিকের একটা ইন্টারভিউতে বোধহয় শুনছিলাম বা অনেকের কাছেই শুনেছি, রান্না তোমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এবং রান্নার সঙ্গে তুমি অভিনয়, সিনেমা, ফিল্ম মেকিং এই সমস্তকে কানেক্ট করো বলে শুনেছি। সব কিছুর সঙ্গে সব কিছুকে কানেক্ট করতে পারাটাই কাজ, মানে ইন্টার কানেক্টেডনেস অফ থিংস হচ্ছে আধুনিক প্রজেক্ট, মানে আর তো কিছু নেই। তুমি কারণ সবই ওই আর কি, একটা তুমি দেখবে প্রত্যেকটাই নানা ধরনের মানে প্যাটার্ন সিমিলারিটি ফলো করে নানাভাবে। হ্যাঁ, এবং অনেক বেশি একটা পয়েন্টের পরে যখন তুমি প্রাইমারি ক্রাফটের স্তর ছাড়িয়ে গেছো, ওটা তুমি বুঝতে পারো যে ঠিক আছে, আমি একটা ফ্লোরে দাঁড়ালে আমি জানি যে এই অবস্থা, এই লাইট, এই সিচুয়েশন, আমি একটা অ্যাভারেজ বার করে দিতে পারবো, মানে অন ইন মাই ওয়ার্ডস ডে, যে আমি একটা অ্যাভারেজ সিন তুলে দিতে পারবো। হ্যাঁ, এইটা যখন তুমি ক্রস করে গেছো, এটা তুমি যখন জানো যে দিস ইজ আ গিভেন, তখন তুমি অনেক বেশি শেখো অন্য কিছু করে। তখন বারবার ফিল্ম করে লাভ নেই, তখন অনেক বেশি বেটার করা যায় সাইক্লিং করে, ট্রেকিং করে, হ্যাঁ, বা সাহিত্য করে, নাটক করে, অভিনয়, হোয়াটএভার তুমি যা, এটা তোমার, এটা কোনো লজিক রুল নেই। রান্নার সঙ্গে মানে স্টোরি টেলিংয়ের অনেক মিল আছে। এটা করতে করতে, এটা পরে আমি দেখলাম যে অনেকে এটা নিয়ে কথাও বলেছে, এরকম নয় যে এটা আমি জাস্ট বলছি, কিন্তু এটার একদম ফিজিক্যাল মিল আছে, যে মানে কিছুই না, তুমি অনেক জিনিসকে একসঙ্গে এনে তার ওই একসঙ্গে আনার প্রক্রিয়াটা তাদের চরিত্র বদল করে ফেলছে, করে যে জিনিসটা ঘটছে সেটা কোনোটাই কোনো ইন্ডিভিজুয়ালের চরিত্র না, সে ইন্ডিভিজুয়ালের কিছু চরিত্র নিয়েও থাকছে, কিন্তু তারপরে যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে সেই কমপ্লেক্সটাতে কোনো ইন্ডিভিজুয়াল আলাদা করে থাকছে না। এই প্রসেসটা ছবি বানানোর ক্ষেত্রে খুব বিশেষভাবে কাজে দেয়। মানে সমস্ত তুমি খেয়াল করে দেখবে, এই ফোড়ন দেওয়া, কতটা তেলটা গরম করবে, এই করবে, তুমি একদম ইনস্ট্যান্ট তুমি প্যারালালস খুঁজে পাবে স্টোরি টেলিংয়ের, করতে গেলেই বুঝতে পারবে। এবং সেইটা একটা খুব মজার গল্প। প্রচুর রান্না আছে আন্ডার কুক করে, হ্যাঁ, জাস্ট চাইনিজ রান্নায় যেটা তুমি দেখবে যে ওরা মানে জাস্ট প্রচণ্ড হাই হিটে সবজি এবং চিকেনটাকে, ওই যেটাকে ওয়াক ফ্রাইং, মানে স্টার ফ্রাইং বলে, মানে আমরা তো করতে পারি না, আমরা ডোমেস্টিক কিচেনে ওই টেম্পারেচার তৈরি করতে পারি না, 1000 ডিগ্রি সেলসিয়াসে জাস্ট 1.5 মিনিট রান্না করে, আমি দেখেছি চোখের সামনে। হ্যাঁ, 1.5 মিনিট করে যেটা বার করে দিচ্ছে, সমস্ত সবজির টেক্সচার এক থাকছে, থাকছে, হ্যাঁ, প্রায় দেখে মনে হচ্ছে কাঁচা, কিন্তু তুমি খেয়ে বুঝতে পারছো ওটা কাঁচা নয়। এবার এইগুলোর সঙ্গে ফিল্ম মেকিংয়ের ডাইরেক্ট সম্পর্ক আছে। সো সেটা খুব, এবার সেটা যেটাই তুমি পড়ো না কেন, যেটাই তুমি চর্চা করো না কেন, তুমি দেখবে যে তাতে প্রচুর অবিশ্বাস্য সিমিলারিটি, কানেকশানস তৈরি হয়, যে ওই প্র্যাকটিসগুলো তখন তোমার গল্প বলাকে ইনফ্লুয়েন্স করে। একটা খুবই বড় কথা বললে, যেটা আমি একটা জিনিস আমার মনে হলো যে একটা পয়েন্টে সত্যি ফিল্ম থেকে শেখার তো আর কিছু থাকছে না, ওই বেসিক ক্রাফটটা যেটা বললো, তারপর তো বাকি সমস্ত কিছু থেকে অ্যাকচুয়ালি দেখো ভেতরে তো যা তৈরি হচ্ছে সেটাই তোমার কাজের উপর রিফ্লেক্ট করবে। ফিল্ম তো ফিল্ম নিশ্চয়ই দেখো, ফিল্ম দেখার কোনো মানে এটার কোনো মানে বিকল্প নেই, কিন্তু ওই একটা কালচার তুমি আজকাল প্রচণ্ড হয়েছে, যারা নব্য ফিল্ম মেকার, নতুন অল্প বয়স্ক ছেলে মেয়ে প্রচুর দেখি, যে তারা শুধু টিভি ছবি দেখে এবং সেই ছবিটা দেখে তারা ফিল্ম মেকার হওয়ার কথা ভাবে। এটা একদম জয়েন্ট এন্ট্রান্স মেন্টালিটি। মানে তুমি মানে এটার একটাই উত্তর হচ্ছে যে তুমি কোনো একটা কোচিংয়ে জয়েন্ট এন্ট্রান্সে যেভাবে প্রিপারেশন নিয়ে তুমি যদি জয়েন্ট এন্ট্রান্স পাস করে ভাবো যে ওটার থেকে তুমি একটা দারুণ ডাক্তার বা একটা ইঞ্জিনিয়ার হতে চলেছো, তার যা ফ্যালাসি, এই থট প্রসেসের ফ্যালাসি তাই। মানে ইউ মাইট জাস্ট এন্ড আপ গেটিং দ্য ডিগ্রি উইচ ইজ হোয়াট ইউ গেট, হ্যাঁ, জাস্ট দ্য ডিগ্রি, ইয়েস, অ্যান্ড আ জব, ইয়েস, কারণ হয়তো চাকরিও পেয়ে যাবে, বাট তুমি যদি সত্যি করতে চাও তাহলে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে করো না, ওটা একটা স্তরের পরে আর কাজে লাগে না। একটা কথা বলো কবিতা, এটা রাইটিং প্রসেস নিয়ে একটা জানতে চাওয়া, ধরো যে একটা রাইটার যে চরিত্র তৈরি করছে,
এক একটা, এবং একটা চরিত্র তো সে তৈরি করছে না, সে একটা কোনো একটা সিনেমা হতে পারে, কোনো একটা সিরিজ হতে পারে, লং ফর্ম হতে পারে, শর্ট ফর্ম হতে পারে, শর্ট ফিল্ম হতে পারে। সে যে চরিত্রগুলো তৈরি করছে সেই চরিত্রগুলো তো সমস্তটা তার মতো চরিত্র হবে না, এবং সমস্তটা তার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও সে লিখবে না। তাহলে এই যে রাইটার তার ওই পার্টিকুলার টেক্সটটার প্রতি যে অনেস্ট থাকবে এবং তার একটা পার্সোনাল টাচ থাকবে এবং তার একটা পার্সোনাল কানেকশন থাকবে, ওই বাক্সটার মধ্যে সে দিয়ে যাবে, এটা সে কি করে অ্যাচিভ করবে? দেখা দিয়ে করবে। আমার ক্ষেত্রে একটাই বক্তব্য যে তুমি যত দেখবে সব তো তুমি মনে রাখবে না, কিন্তু মনে আবার রাখবেও। মানে ওই যে মনে রাখবে না মানে ডেটাটা ভুলে গেলে, কিন্তু জলের ছাপটা থেকে যায়। তো হ্যাঁ, সেটা কি এক্সপিরিয়েন্স? জাস্ট মানে কনস্ট্যান্ট অ্যাবজর্বশন অফ দ্য ওয়ার্ল্ড গোয়িং অ্যারাউন্ড ইউ। হ্যাঁ, তার যে তুমি যত এর ভ্যারাইটি তোমার ভেতরে থাকবে, তোমার কাছে তত পথ থাকবে। কিন্তু তুমি জানো যে কি মানুষ কত রকমের কি হতে পারে। একটা অ্যাগ্রেসিভ মানুষ ফিজিক্যালি অ্যাগ্রেসিভ হতে পারে, একটা অ্যাগ্রেসিভ মানুষ প্রচণ্ড নম্র হতে পারে। তুমি যদি এই দুটোর অ্যাগ্রেশনই ক্লোজলি স্টাডি করো, এবং তার মাঝখানে অনেকগুলো শেডস হতে পারে, যে মাঝে মাঝে সে হঠাৎ কিছুটা আসে না কিছু একটাতে তাকে ট্রিগার করে। তুমি যদি এগুলো মানে যত বেশি মানুষ দেখবে তত বেশি তোমার অথেন্টিক হবে জিনিসটা। আর তো কিছু নেই। তুমি তো সবসময় যে আমরা চরিত্রগুলোকে রিকালেক্ট করে করে কাউকে টেনে এনে বসাচ্ছি, কোনো ক্ষেত্রে হয় না তা নয়, কিন্তু বহু ক্ষেত্রে তুমি একটা জেনারেলাইজড অভিজ্ঞতার থেকে করো, এবং সবসময় সেটা তুমি হয়তো দেখো নি, কিন্তু তুমি তোমার দেখা থেকে বুঝতে পারো যে এটা দিস ইজ আ ভেরি প্রবাবল এবং দ্য বেস্ট ইজ যে যেটা দেখাতে চাইছো সেটা যাতে সরাসরি না দেখাও। সেটা যত তুমি সেটাকে আড়াল করতে পারো, যত সেটাকে তুমি একটু সরিয়ে আবার ঢেকে দিতে পারো, তত বেশি তার ইম্প্যাক্ট হয়। এটা একটুখানি এক্সপ্লেন করবে যেটা কি মানে ধরো আমি একটা চরিত্রকে আমি একটা লোকের মায়া, আমি খুব মোটাভাবে বলছি যে একটা লোকের মধ্যে একটা মায়া মমতা আছে দেখাতে। এবার শুরু থেকেই তুমি যদি বাঁশি বাজিয়ে তার চোখে ছলছল জল করে করতে থাকো, মানে তাহলে তার মায়া মমতার কিছু থাকে না। তুমি যত বেশি ইন কন্ট্রাস্ট মানে এক্সপেকটেশনের বিরুদ্ধে যাবে, এগেনস্ট দ্য গ্রেন যাবে, এবং হঠাৎ এক সেকেন্ডের জন্য তাকে তুমি রিভিল করে আবার ছেড়ে দিলে, তত বেশি তার ইম্প্যাক্ট তৈরি হয়। তো মানুষের জীবনে তাই হয় সবসময়, যে এটা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা তাই দেখেছি যে একটা লোককে একভাবে চিনি, হঠাৎ একটা মুহূর্তে লোকটা পাল্টে গেল, তারপর আবার সে ফিরে এলো, কিন্তু ওই যে পাল্টে ছিল একটা ঘন্টাখানেকের জন্য, ওই স্মৃতিটা দেখবে তুমি তোমার থেকে যাবে। কারণ তুমি ওটাকে মেলাতে পারবে না, অ্যানোমালি মনে হবে তোমার। বাকি ধারণাগুলোর লোকটার সম্বন্ধে যা ধারণা তাকে কন্ট্রাডিক্ট করবে। যত বেশি কমপ্লেক্স হবে, কন্ট্রাডিক্টরি হবে, তত বেশি। তার ফলে ওই জিনিসটা জাস্ট অল্পটা অনেক কাজে দেয়। একটু বার করি আবার মানে তাকে, কারণ কি হয়, মানুষ তো সারাক্ষণ কোটি এখন আরও বেশি, কারণ এখন সমাজ অনেক কমপ্লেক্স, এবং একটা মানুষকে হাজারটা রোল প্লে করতে হয়। মানে তার হাজব্যান্ডের রোল এক রকমের, তার বাবার রোল এক রকমের, তার অফিসের রোল এক রকমের, বন্ধুদের, এবং ভাষা আলাদা, মানে সম্পূর্ণ অন্যান্য ভাষায় বিভিন্ন জায়গায় সে কথা বলে। তো সেই যে রোল প্লেইংগুলো করছে, প্রত্যেকটা লোক তাকে একটাভাবে জানছে, আর তার ভেতরে একটা অন্তঃসলীলাজীব একটা জীবন চলছে, তার পুরোটা সে খেয়ালও রাখে না। সেইটা তো কখনো কখনো তার গভীর ইনসিকিউরিটি বা গভীর প্রত্যয়ও হতে পারে, উল্টোটাও হতে পারে, সেইগুলো তো মানে ঝলকে বেরোয়। তো যত বেশি আমি একটা মানুষকে মানুষের কি বলবো ইন্ডিভিজুয়ালিটিতে মানে গিঁথতে পারবো, বাঁধতে পারবো, তত বেশি সেই চরিত্রটা বিলিভেবল হবে, তত বেশি সেই চরিত্রের সঙ্গে আমি রিলেট করতে পারবো। এবং সেখানে এমন একটা জিনিস আমি যে বার করছি, যেটা আমার আমিও নিজে ইমোশনালি এক্সপিরিয়েন্স করেছি, ওই ফর্মে করিনি, তখন আমি কানেক্ট করছি, তখন আমি বলছি যে এই লোকটা আমি চিনি, লোকটাকে চিনি না আসলে, কিন্তু লোকটার ভেতরে ওই লোকটার ওই মুহূর্ত যে একটা বেরিয়ে এলো, যত এটা করা যায় তত বেশি জিনিসটা কমপ্লেক্স হয়, সাটল হয়, এবং মেমোরেবলও হয় হয়তো। এবং যত বেশি কমপ্লেক্স হয় তত বেশি রিলেটেবল হয়, যেটা বলছো, যে কারণ আমাদের চারপাশে যারা মানে যাদের দেখি আমরা, তারা প্রত্যেকেই প্রায়
খুবই কমপ্লেক্স কিছু হিউম্যান বিংস হতে বাধ্য, কারণ আমাদের সমাজটাই তো প্রচণ্ড রকমের জটিলতার মধ্যে দিয়ে যায়। মানে এখন তো যে ধরনের স্তরায়ন হয়েছে সমাজে, তাতে তো জটিলতার মাপ আর আগের লোকগুলো তো অত জটিলতা ছিল না, এক ধরনের গ্রাম্যতা ছিল জীবনের মধ্যে। এখন সেই গ্রাম্যতাটাও আছে, কিন্তু তাকে নানাবিধ মানে চেহারা। একটা লোক যে যখন একটা মাল্টিন্যাশনালের একটা কর্পোরেশনে কাজ করে, সেলসেরই হয়তো কাজ করে, খুব বেশি কিছু না, সে যে ভাষায় কথা বলে, তুমি দেখবে যে কোনো ক্যাফেতে যাও, সেখানে যে মহিলারা বা যে পুরুষটি বসে আছে, সে ওয়েলকাম স্যার, গুড মর্নিং স্যার, হ্যাঁ, হ্যাভ আ গুড ডে স্যার, এসব বলে। তার সঙ্গে তো তার কোনো সম্পর্ক নেই তার বাড়িতে গিয়ে সে যখন লুঙ্গি পরে বসে ফ্যানের হাওয়া খায়। এই দুটো জীবনকে সে তো ধারণ করে। হ্যাঁ, একটু ওই জায়গায় গেলেই সে যে হাসিটা বার করে দেয়, সেই হাসিটা কিন্তু ওর নর্মাল হাসিটা না, যে কাউন্টারে বসে যে হাসিটা দেয় সেই হাসিটা আলাদা। শ্যুটটা পাল্টে দিতে হয়, মানে শ্যুটটা পাল্টালেই ওর ওই হাসিটা বেরিয়ে যায়, মানে তখনও অন্যভাবে ইন্টারাক্ট করে। তো ওই রেভলিউশনগুলো খুব ইন্টারেস্টিং। মানে যত তুমি এইগুলো খুলতে পারবে, সমাজের যে মেকানিক্সগুলো রয়েছে, যেখানে আমরা এক রকম ফরম্যাট তৈরি করছি, এই করছি তাই করছি, হ্যাঁ, যে মেয়েটি আমার সঙ্গে ফোনে চিমনি বেচতে চাইছে, সেও তো একটা করছে, সে সকাল এতে আপনার চিমনি লাগবে কি না, এই লাগবে কি না, এইটা হবে সেইটা হবে, কেন স্যার, কেন নেবেন না স্যার। এবার এই তো বাড়ি ফিরে একটা বাচ্চাকে হোমওয়ার্ক করাবে। এইটা তো 30 বছর আগে এই ডুয়ালিটি ছিল না। ওই গ্রাম্য লোকটি বাড়ি থেকে বেরিয়ে ওই গ্রাম্য চরিত্র নিয়েই অফিসে বসে থাকতো, হাজারটা তাকে চেহারা তৈরি করতে হতো না, তাকে ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য আরেকটা চেহারা তৈরি করতে হয়। সো মানে চাপটা অনেক বেশি, অনেক কিছু করতে হচ্ছে, তো আরও বেশি সেই তাতে ওই রেভলিউশনের জায়গাগুলো আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায়, আরও বেশি কমপ্লেক্স হয়ে যায়। হ্যাঁ, এই যে চারিদিকে একটা কথা খুবই শোনা যায় বারবার, এবং বাংলা সিনেমার অবস্থা খুব একটা ভালো নয়, ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো নয়, আবার একটা কন্ট্রাডিকশনও শোনা যায় যে না, এর মধ্যেও কিছু ভালো জিনিস ঘটছে, একদম যে কিছু হচ্ছে না তা নয়, হয়তো এটা ঘুরে দাঁড়াবে। বাট যদি ইকোনমিক্স ওয়াইজ দেখা যায়, বাংলা সিনেমার সত্যি খুব ভালো অবস্থা নয়। এটাকে তুমি কিভাবে দেখো এই মুহূর্তে? মানে তোমার কি মনে হয় এই মুহূর্তের সিনেমার অবস্থা নিয়ে ইন জেনারেল? হ্যাঁ, মানে আমি তো বলছি, দেখো, ইন্ডিভিজুয়াল কাজ তো মানে হচ্ছে না তা তো নয়। ডেফিনেটলি বছরে একটা দুটো ছবি হয় যেটা তোমাকে মানে ইন্সপায়ার করে এবং আশা তৈরি করে, সেটা তো একটা ইন্ডিভিজুয়ালের কৃতিত্ব। কিন্তু একটা মানে ইন্ডাস্ট্রির স্বাস্থ্য তৈরি হয় তার বাণিজ্য দিয়ে, এবং তার ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার, বাণিজ্যের যে নেটওয়ার্ক, সেইটা দিয়ে তৈরি হয়। সেটা বাংলা ছবির মূল ক্রাইসিস হচ্ছে, বাংলা ছবির কোনো মেইন স্ট্রিম নেই। সেই মেইন স্ট্রিমটা নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট হওয়ার গল্প দীর্ঘ, সেটা একটা লম্বা প্রসেসে আমরা সেই মেইন স্ট্রিমের থেকে সরে এসেছি। তাতে বাঙালি ফিল্ম মেকারদের বাণিজ্যিক ছবির প্রতি নাক সিটকানো যেমন আছে, সেটাও একটা কারণ দীর্ঘদিন ধরে তারা ওগুলোকে গুরুত্ব দেননি, এটা না বুঝে দেননি যে তারা যে কলাকুশলী পাচ্ছেন, টেকনিশিয়ান পাচ্ছেন, যে হল পাচ্ছেন, অভিনেতা পাচ্ছেন, এটা কিন্তু বাণিজ্যিক ছবি থেকে উঠে এসছে বলেই পাচ্ছেন। মানে তুলসী চক্রবর্তী কিন্তু আকাশ থেকে পড়েননি। তুলসী চক্রবর্তীকে যে পাওয়া গেল বাণিজ্যিক ছবির জন্যই পাওয়া গেল। হ্যাঁ, এরকম শয়ে শয়ে অভিনেতার কথা বলা যায় যারা বাণিজ্যিক ছবি না থাকলে তারা অন্য কাজ করতেন। হ্যাঁ, তো এই যে তুমি এত বড় একটা খেলার মাঠ পেলে, কিন্তু তুমি নাক সিটকে গেলে কনস্ট্যান্টলি, এইটা ভয়ানকভাবে ক্ষতি করেছে। তার পরবর্তীতে ইতিহাস একটা অন্য জিনিস, এটা আমরা যেভাবে জিনিসটাকে ধ্বংস করেছি, মানে পার্টিকুলারলি মানে ধরো উত্তম কুমারের মারা যাওয়ার পর বাংলা ছবির যে গতি প্রকৃতি, সেটার একটা খুব ক্লিয়ার মাইন্ডলেস ডিরেকশন আছে। তো তার ফলে সেটার বলতে গেলে এখন অনেক সময় চলে যাবে, আমি ওটার মানে ইতিহাসগত গল্পে আমি ঢুকতে চাইছি না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমরা বাণিজ্যিক ছবি যদি একটা ডেফিনিশন তৈরি করতে না পারি, যেটা আমরা করেছিলাম আমাদের মতো করে 50-60-এর দশকে, তুমি খেয়াল করে দেখবে মানে উত্তম কুমারের কোনো ছবি তুমি প্রোডাকশন ভ্যালুর জন্য দেখো না। মানে
কোথাও এমন কিছু নেই যে চোখ ধাঁধানো, লার্জার দ্যান লাইফ। তখন কিন্তু হিন্দিতে অলরেডি লার্জার দ্যান লাইফ শুরু হয়ে গেছে, তামিল ছবিতে শুরু হয়ে গেছে, তারা মাইথোলজিক্যালস বানাচ্ছে, অনেক কিছু করছে। আমরা কিন্তু মানে স্টেট ফাস্ট সামাজিক পারিবারিক গল্প বলে গেছি, এবং সেই গল্পে কোথাও কোনো বিশাল সেট এই সেই কিছুই নেই। কিছু খুব সাধারণ দেখতে লোকজন খুব বিশ্বাসযোগ্য স্তরে কিছু বিশ্বাসযোগ্য আবেগকে নিয়ে তারা কাজ করে গেছেন, এবং সেটা বাঙালি দর্শককে মানে অ্যাক্রস দ্য সোশ্যাল স্ট্রাকচার কানেক্ট করেছে, যেটারটা আমরা পুরো হারিয়ে ফেলেছি। এই রিইনভেনশন না হলে খুব মুশকিল, কারণ একটা জাতীয় সিনেমা দরকার, তারপরে না তুমি মানে বিশেষ কিছু করবে। মানে এটা একদম পরিষ্কার করে বলা যায় যে সত্যজিৎ রায়, ঋত্বিক, মৃণাল সেন, এদের যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, হ্যাঁ, যাদের সেন্টিনারি যাচ্ছে এবং সেই নিয়ে আমরা উদযাপন করছি, একটা মেইন স্ট্রিম না থাকলে এরা এক্সিস্ট করতেন না। এরা কতটা এই বিষয়ে সচেতন ছিলেন আমার সেই নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ওরা এক্সিস্ট করতেন না। ঋত্বিক ঘটকের পক্ষে 7টা ছবি বানানো সম্ভবই হতো না আজকের দিনে দাঁড়িয়ে, যদি না একটা হেলদি থ্রাইভিং ডিস্ট্রিবিউশন সিস্টেম না থাকতো। তো আমরা সেটাকে গুরুত্ব দিইনি, আমরা সেটা বাঙালির একটা চরিত্র, সেটাকে বেহাত হতে দিয়েছি, এবং বেহাত হয়েছে এবং সম্পূর্ণ উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। সো এখন আমরা জানি না আমরা কি করতে চাই, কোনো প্রজেক্ট নেই। মানে আগে তো তোমাকে বুঝতে হবে যে তুমি কি করতে চাও। তুমি যদি খালি ডেটা দেখো, এখন যেটা হয়েছে তোমাকে ডেটা দেখতে হয়। তুমি যা করবে উইল বি আ রিফ্লেকশন অফ হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম ডেটা। ডেটা 99% লোক তোমাকে তাই বলবে যা সে জানে। তুমি যদি কোনো বলো যে কাকে তোমার দেখতে ভাল লাগে, সে শাহরুখ খানের নাম বলবে, সে একটা অজানা লোকের নাম বলবে, সেই লোকটাকে সে কল্পনা করতে পারছে না। তো সেই কল্পনা করার দায়িত্বটা তো তোমার প্রজেক্টের অংশ, তুমিই না কল্পনা করবে। তুমি যদি ডেটা থেকে যাও, তুমি শাহরুখ খান ছাড়া কোনো উত্তর পাবে না। মানে শাহরুখ খানকে আমি একটা কি বলবো, সর্ব অর্থে একটা সিম্বলিক শব্দ হিসেবে ব্যবহার করছি, যে ইউ উইল কনস্ট্যান্টলি কিপ রিপিটিং হোয়াট পিপল নো। তুমি হিন্দি ছবি যদি এখন দেখো, সেই চেহারাটা হিন্দি ছবি অলরেডি নিতে শুরু করেছে ভয়ানকভাবে। মাঝখানে যে একটা মানে নানা স্বরের যে খেলা শুরু হয়েছিল, সেটা একদম মিনিমাইজড হয়ে গেছে। বাংলা ছবির ক্ষেত্রে সেটা আরও ভয়ানক। মার্কেট ছোট, এক্সপেরিমেন্টেশনের জায়গা কম, অদ্ভুত একটা হীনমন্যতার বোধ আমাদের ভেতরে কাজ করে। তো মানে জানি না, মানে এটা তো আমার ক্ষমতার পরিসরের মধ্যে নয়, কাজেই আমি কী বা মানে আক্ষেপ করতে পারি। কিন্তু বাণিজ্যিক ছবির মানে পুনর্কল্পনা না তৈরি করে বাংলা ছবি নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। কিছু ইন্ডিভিজুয়াল মানুষ তাদের ব্যক্তিগত যোগ্যতায় একটা দুটো ভালো ছবি বানিয়ে ফেলবেন, তার মধ্যে একটা দুটো ছবি অনেক দূর অবধি যাবে, মানুষের মনে থাকবে, অনেক কিছু হবে, তা দিয়ে বাংলা ছবির খুব বেশি কিছু হবে না। এই যে একটা তোমার বাণিজ্যিক ছবি মানেই এই যে একটুখানি হিরোকে স্লো মোশনে 3বার নামতে হবে, 6বার এন্ট্রি করতে হবে, কিছু লোককে মারতে হবে, এই যে একটা ফরম্যাট তৈরি হয়ে আছে, এই ফরম্যাটটা কোন সময় থেকে তৈরি হলো? মানে এটা কিভাবে তৈরি হলো? এগুলো তখন তুমি কপি করতে শুরু করো, তখনই তুমি বুঝতে, তোমার কিছু নেই বলেই তুমি কপি করছো। মানে এটা তো অজয় করকে করতে হয়নি। এটা তো আমি বলছি আমাদের সেই অর্থে বাংলা ছবির খুব খারাপ সময় বলা হয় অঞ্জন চৌধুরী, সুখেন দাস, তারপরে স্বপন সাহা। অ্যাকচুয়ালি খারাপ নয়, কিন্তু অ্যাকচুয়ালি বলা হয়, মানে ওই অর্থে তুমি যদি বলো, আমি বলবো যে অ্যাকচুয়ালি অঞ্জন চৌধুরী একজন অসম্ভব বুদ্ধিমান মানুষ। মানে যিনি বুঝতে পেরেছিলেন পোস্ট উত্তম কুমার, যখন টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটা মানে স্টুডিওগুলো গোডাউন হয়ে যাচ্ছিলো, অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে হয়ে যাচ্ছিলো, গোডাউনে কনভার্টেড হয়ে যাচ্ছিল। তো তিনি বুঝতে পেরেছিলেন যে ওটা 1983-তে শত্রু বেরোয়, উনি 80-তে উত্তম কুমার মারা যান। ওই 3 বছরের মধ্যে বাংলা ছবি ওয়াজ অ্যাকচুয়ালি মানে নোজ ডাইভিং। তার কারণ কি? কারণ আমরা উত্তম কুমার ছাড়া কাউকে তৈরি করিনি। বাঙালির নেচারটাই তাই যে সব রক্ত মুখে চলে যায়। কেউ ভাবেনি যে আরে উত্তম কুমার চিরকাল থাকবে না, সে বুড়ো হয়ে যাবে, আমাদের 5টা নায়ক দরকার, যেটা তুমি তামিল ইন্ডাস্ট্রি, হিন্দি যে কোনো তাকালেই বুঝতে পারবে। হ্যাঁ, মানে তাতে করে রজনীকান্তের স্টেটাস ছোটো হয় না, কিন্তু আমাদের সবাই গিয়ে একটা লোকের পায়ের কাছে পড়ে, সেই লোকটার উপায় থাকে না, সেও মানে সে জোয়াল টানে, তারপর সে একটা লোক মানে নোটিশ না দিয়ে 54 বছর বয়সে চলে গেল টুক করে।
তারপর কেউ নেই, কেউ মানে দর্শক টানতে পারছে না। এবার অঞ্জন চৌধুরী ডিসকভার করলেন যে প্রথম বামফ্রন্ট সরকারের শেষে একটা ভূমি সংস্কার হয়েছে, যে ক্ষেত মজুরের হাতে কোনো টাকা ছিল না তার হাতে 2 টাকা এক্সট্রা থাকছে। এটা একটা ব্রিলিয়ান্ট ডিসকভারি। মানে অ্যানালিটিক্যালি করেছিলেন না ইনস্টিংটিভলি করেছিলেন, কিন্তু এটা উনি দেখতে পেয়েছিলেন, যেটা হিউজ এন্টারটেনমেন্ট হাংরি একটা জনগণ গ্রাম বাংলায় লুকিয়ে আছে যাকে কেউ পাত্তা দিচ্ছে না। এবং উনি তার কথা ভেবে এক ধরনের ন্যারেটিভ তৈরি করলেন, যেটা বাংলা কমার্শিয়াল ছবি এবং যাত্রার মাঝামাঝি কিছু একটা সচেতন একটা মানে ফরম্যাট। কারণ ওই যাত্রাকেই রিপ্লেস করছে, যে যাত্রা শুধু শীতকালে আসে, পিল পিল করে মানুষ গেল, এবং তাতে গ্রাম বাংলার ছবি দেখার ইনফ্রাস্ট্রাকচারের একটা আমূল পরিবর্তন হলো। কোল্ড স্টোরেজ ইত্যাদির থেকে আস্তে আস্তে রিয়েল হল তৈরি হতে শুরু করলো, মানুষ গেল, ব্যবসা হলো, মানে রিয়েল ব্যবসা হলো। কিন্তু ওটার থেকে ওটা 2টো ঘটনা ঘটলো ওটার ফলে। একটা হচ্ছে তোমার শহরের হলগুলো ধ্বংস হতে শুরু করলো, কারণ ওই ছবিগুলোই তো সব, কারণ এগেনও একটা উত্তম কুমার ঘটলো, যে যেই মানুষ বুঝলো যে ওইটাই চলে, সবাই ওটা বানাতে শুরু করলো, সবাই ওটা বানাতে শুরু করলো। তার ফলে কি হলো, তুমি যা গ্রামার, যে ডিরেক্টর আসছে তারা সবাই ওই দিকে যাচ্ছে, যে নায়ক নায়িকা আসছে তারাও সবাই ওই দিকে চলে যাচ্ছে। তো নাগরিক যে দর্শক এতদিন বাংলা ছবিকে টাকা দিয়ে গেছে, তাকে তুমি আউটরাইটলি বাতিল করে দিলে। কারণ শহরের হলে ওই ছবিগুলো রিলিজ করছে, শহরের হলে ওই ছবিগুলো যখন রিলিজ করছে, তখন নাগরিক ওই দর্শকটা মধ্যবিত্ত, সে আর দেখতে যেতে চাইছে না। কে দেখছে? তার বাড়ির কাজের লোক। তার বাড়ির কাজের লোক দেখলে কি সমস্যা হবে? তুমি হলের আপগ্রেডেশন করতে পারবে না, কারণ তোমার হলের ভাড়া এক রাখতে হবে, কারণ সে ভীষণ কস্ট সেন্সিটিভ। কাজে দীর্ঘ 25 বছর ধরে শহরের হলগুলোর ভাড়া বাড়ল না। একটা জিনিস আমাকে বলো, যে সেখানে একটা ছোট্ট জিনিস আমি বলছি, এই যে কাজের লোক দেখতে গেল, তাতে কি মধ্যবিত্ত সমাজের মানুষের এই কথাটা মনে হলো যে এই সিনেমাগুলো আমাদের জন্য নয়? সে ট্রাই করে দেখেছে যে সেটা তার জন্য নয়। হয়তো সত্য তার ভাল লেগেছে, তার পরের গুলো ছোট বউ হয়তো ভাল লাগেনি, অতটা মেজো বউ ভাল লাগেনি হয়তো। সেখানে কোনো ক্লাস ডিফারেন্স তৈরি হয়নি বলছো? হয়েছে তো, কারণ সে তো সেই ছবিগুলোর সঙ্গে রিলেট করলো না একটা পয়েন্টের পরে। এবং কি হলো, তখন শহরের হলগুলো চলে গেল শহরে কাজ করা শ্রমিকদের হাতে। খারাপ কিছু নয়, কিন্তু তুমি এটার ফলে যেটা হলো, যে টিকিটের দাম বাড়লো না, তার ফলে হলগুলোর ইনফ্রাস্ট্রাকচার ক্রাম্বল করতে শুরু করলো। তারপরে যখন এই ফরম্যাটটা ওয়ার্ক করতে শুরু করলো না, তখন মানে শ্যামকুল দুটোই গেল। তুমি যদি ওই সময় আরেকটা ধারা তৈরি করতে পারতে, যেটা গ্রামে একটা ধারা চলে, আর এখানে তুমি নাগরিক সমাজের জন্য এক ধরনের বাণিজ্যিক ছবি তৈরি করার কথা ভাবতে, তাহলে জিনিসটা ব্যালেন্স করে 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 নিজের দমে টিকে থাকতো। বাঙালির সমস্যাটা হচ্ছে, এটা বাঙালি বলেন, এটা ভারতীয়, এই যে উই ফ্লক, মানে একটা কিছু ঘটলেই সবাই সেটা হয়ে যায়, কেউ উল্টোটা ভাবে না। তার ফলে যেটা হচ্ছে যে মানে আমরা এর কনসিকুয়েন্সগুলো বুঝতে পারছি না। কিন্তু যে আমরা বলি হল নেই, হলটা এই কারণে নেই, কারণ তারপরে যে হলটা তৈরি হলো, তখন তুমি একটা ছবি বানালে, সেই ছবিটা দারুণ, কিন্তু হলের এমন অবস্থা যে তোমার বাবা মাই যাবেন না। এবার আমরা এই বাণিজ্যিক ছবিকে প্রচণ্ড রকমের নাক সিটকা ইত্যাদি করি, কিন্তু বাণিজ্যিক ছবি তো আমাকে এই হলটা দেবে। আর এই হল ছাড়া আমি কে? মানে আমি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ছবি বানিয়ে কোনো ফিল্ম মেকার হওয়ার পরিকল্পনা যারা নেয়, তাদের জন্য আমার সমবেদনা আছে। আর এই বয়সে আমি আর ঠিক আছে, মানে ভালো, গুড ফর ইউ। কিন্তু পৃথিবীর কোনো দেশে এটা হয়নি যে তুমি একজন ফিল্ম মেকার, তোমার ছবি শুধু ফেস্টিভ্যালের কিছু কিউরেটার দেখে, আর তোমার দেশের লোক তোমাকে কোনো মানে ধর্তব্যের মধ্যেই আনে না। এটা খুব আনরিয়াল, হাস্যকর একটা জীবন। হ্যাঁ, তো তোমাকে তো হলে যেতে হবে, কিন্তু হলটা নেই। এখন ইন্টারনেট আছে, কিন্তু সেটাও তো কর্নার্ড, সেটাও তো কর্পোরেটাইজড, ইটস নট আ ফ্রি স্পেস। সো হাউ উইল ইউ ব্রেক ইন? এই মুহূর্তে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, মানে আমি তোমাকে কিছু কাল্পনিক কথা বলতে পারি, তার কোনো বাস্তব এই মুহূর্তে নেই। মানে আমি আশাবাদী, কিন্তু এই মুহূর্তে সেটা কাল্পনিক। নতুন ফিল্ম মেকাররা, ধরো যারা ফিল্ম বানাতে চাইছে,
তাদের উপর কি একটা এই প্রেশার থেকে যায় যে তাদের ইন্টেলিজেন্ট সিনেমা বানাতে হবে, বাঙালি দর্শক তাহলেই তাদের পাত্তা দেবে? আমি জানি মানে আলাদা করে কে ইন্টেলিজেন্ট হয়? তুমি কি জীবনে আলাদা করে ইন্টেলিজেন্ট, মানে একটা লোক যখন সে খুব ইন্টেলিজেন্ট হওয়ার চেষ্টা করে তখন কি তাকে ইন্টেলিজেন্ট মনে হয়, নাকি সে নর্মালি কথা বলতে বলতে তার যদি ইন্টেলিজেন্স ডিসকভার্ড হয় তাহলেই সে ইন্টেলিজেন্ট হয়? মানে ইন্টেলিজেন্স কান বি আ প্রজেক্ট। ইন্টেলিজেন্সকে একটুখানি আমি প্রশ্নটাকে একটুখানি করে বলি, এই যে ইন্টেলেকচুয়াল সিনেমা মানে মিনিংফুল সিনেমা, মিনিংফুল ইন্টেলেকচুয়াল, যার মধ্যে একটা কিছু মেসেজ থাকবে, এই ধরনের সিনেমা করার প্রেশার কি বাঙালি ফিল্ম মেকারদের উপর থেকে যায়? মানে হিস্টোরিক্যালি আছে, কিন্তু এই মুহূর্তে ডেটাতে তো তার কোনো নেই। কারণ এখন আগে যেমন বাংলা মিডিয়া তাও পাত্তা দিত এই ধরনের ছবিকে, এখন তো বাংলা মিডিয়া এগুলোকেও পাত্তা দেয় না। আর এখনও তো বাংলা মিডিয়া বাণিজ্য দেখে, তাদের নিজস্ব কারণে দেখে। মানে আমি এটা নিয়ে কোনো মানে খুব প্রকাশ করার কোনো কারণ নেই, কারণ এরম নয় যে বাংলা মিডিয়াকে ওটাই করতে হতো বা ওটা করাটাই খুব ভালো কিছু ছিল, কিন্তু এরম তো নয়। কারণ এখন মাল্টিপ্লেক্সে বাঙালি দর্শক মানে দুঃখের ছবি দেখতে যায় না। মানে যদি তুমি মানে একটা শব্দে বললাম যে ছবি তোমায় খুব বিব্রত করছে, ট্রাবল করছে, সেটা দেখতে যায় না। তার একটা অবভিয়াস কারণ হচ্ছে কস্ট। কারণ সে জানে যে দুদিন পরে কোনো একটা জায়গায় আমি এটা দেখে নেব, পুরো এফার্ট, হ্যাঁ, তাকে গাড়ি করে বা উবার ভাড়া করে বা কিছু করে যেতে হবে। কলকাতা শহরে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুবই দুঃখের এই মুহূর্তে। তো এত কিছু করে, এত টাকা খরচা করে, হ্যাঁ, 300 টাকার পপকর্ন খেয়ে, অত দামের টিকিট কেটে, সে জানে না যে ইজ ইট ওয়ার্থ ইনভেস্টিং। কারণ সে যখন অ্যাপে দেখছে সে 10 মিনিট দেখে বন্ধ করে দিতে পারে, ওখানে তো সে অলরেডি অনেক টাকা খরচা করে ফেলেছে। এইটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে যদি ছবিটা খুব ভালো হয়, দ্য বিগেস্ট প্রবলেম হচ্ছে যে মাল্টিপ্লেক্স হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ দ্য ওয়ে উই ওয়াচ ফিল্মস। কারণ গোটা জিনিসটা একটা খাদ্য উৎসব হয়ে গেছে, মানে কনসিয়াসলি করা হয়েছে। এবং এখন মাল্টিপ্লেক্সের তো বক্তব্যই যে ওরা আসল টাকাটা তো খেয়ে মানে খাবার বিক্রি করে একটা অ্যাবসার্ড আনরিয়াল কস্টে একটা খাবার বিক্রি করে তারা লাভ করে। তো তুমি কি করে তুমি ভাবো যে তুমি একটা মানে মৃণাল সেনের ছবি দেখছো বা তুমি মেঘে ঢাকা তারা দেখছো, আর তোমার মুখের ভেতরে এতগুলো চিপস এবং হাতে এত কোক, তুমি দেখতে পাবে, তুমি কিছু কানে শুনতে পারবে, তুমি স্থির হতে পারবে? এবং তার মাঝখানে তোমার মানে অ্যাটেন্ডেন্ট এসে তোমার কাছে টাকা চাইছে, তুমি খুচরো পাচ্ছ না, 10টা লোকের মোবাইল স্ক্রিন অন করা, সেই তীব্র আলো তোমার চোখে এসে পড়ছে। হল মালিকও এমন যে ছবিটা শেষ হলে টাইটেল সিকোয়েন্সের মধ্যে সে হলের আলো জ্বালিয়ে দিয়ে ভ্যাকিউম ক্লিনার দিয়ে সে গোঁ করে সে পপকর্ন সার্ভ করতে লেগে যাচ্ছে। তো গোটা জিনিসটার মধ্যে এমন এক ধরনের অবসিনিটি আছে যেটাকে আমরা এখন মান্যতা দিয়ে ফেলেছি, এটাকে আমরা একটা ঈশ্বর করে দিই। আমরা জাতীয় সঙ্গীতের জন্য উঠে দাঁড়াচ্ছি, হাতে পপকর্ন, হ্যাঁ, এক হাতে পপকর্ন, এক হাতে বার্গার নিয়ে লোকে জনমন গাইছে। কি মানে এটা তো কমপ্লিটলি অ্যাবসার্ড একটা জগৎ। এই জগৎটা তো বাইরের জগতই হলের মধ্যে ঢুকছে। এখানে বাংলা ছবি মানে তুমি যদি একটু অন্য কিছু বলো, তাকে দুঃখ দেখাও, তার জীবনের কষ্ট দেখাও, তার জীবনের না পাওয়া দেখাও, বা যা যা তার সে নেগেটিভ মনে করছে, ওখানে তুমি একটা ওখানে 12 ফেল খুব ভালো ছবি। মানে আমি বলছি এই কারণে ভালো ছবি, কারণ দিনের শেষে মানুষের বিজয় কেতন ওরা এসে, বিজয় কেতন না ওড়ালে খুব এবার তুমি যেটাকে বলছো ইন্টেলেকচুয়াল ছবিকে সবসময় তো সেটা বিজয় কেতন ওড়ানোর দায়িত্ব কেনই বা নেবে? তো সেখানে মাল্টিপ্লেক্সে ওয়ার্ক করবে না, কোনোভাবেই করবে না। কারণ দ্য স্পেস ইজ মানে তুমি কি বলে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে বিরিয়ানি খেতে পারো না, মানে স্পেস কন্ট্রাডিকশন আছে। সো দ্যাট স্পেস ডাজন্ট অ্যালাউ দ্যাট টু হ্যাপেন। নন্দনে হবে, কিন্তু একটা নন্দন। পশ্চিমবঙ্গে যদি 200টা নন্দন থাকতো ছোট ছোট, তাহলে হতো, হওয়ার সম্ভাবনা ছিল। যে ওই শহুরে দর্শকগুলো যেই ধরনের সিনেমা হয়তো গিয়ে দেখতে চায়, তারা হয়তো দেখার জায়গাটা পেত। অ্যাফোর্ডেবিলিটি এবং ইজ, রাইট, দুটোই। মানে ইউ ক্যান টেক আ রিস্ক যে একটা খারাপ ছবি দেখলেও আমার কিছু এসে যায় না। তুমি 1,500 টাকা খরচা করে একটা খারাপ ছবি দেখতে দেখতে আধ ঘন্টার মধ্যে বুঝতে পারছো যে আমার একটা চরম ভুল হয়ে গেছে,
এর যন্ত্রণা মারাত্মক। এই যন্ত্রণা দিয়ে আমরা অনেকেই যাই, এবং সেই কারণে তুমি যারা বাংলা ছবিতে ইনভেস্টেড নয়, 99% লোক যারা মানে যারা দর্শক, তারা বলে বাবা দরকার নেই। তুমি তোমার বাড়িতেই এটা শুনবে যে যারা বাংলা ছবির সঙ্গে যুক্ত নয় তারা বলবে যে বাবা দরকার নেই, বাবা পরে কোনো একটা অ্যাপে আসবে, ভাল লাগলে কন্টিনিউ করবো, না ভাল লাগলে কন্টিনিউ করবো না। মানে সো তোমার এখন পড়ে রইল কি, মানে লার্জার দ্যান লাইফ। এই যে তুমি স্লো মোশন ইত্যাদিগুলো বলছো, এটাকেই আমি এক্সটেন্ড করে বলছি যে ওটা তো তোমাকে একটা কিছু করতে হবে যেটা মানে সে ট্রেলার দেখে যেন তার মনে একটা আনচান ভাব তৈরি হয়, এবং সেটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা সে একটা কিছু একটা দেখতে চাইবে যেটা সে মানে এটা মানে তার এটা পুজো দেখার মতো কিছু একটা করতে হবে, তোমায় ইভেন্টে কনভার্ট করতে হবে। সো এটা একটা আমাদের জগতের নিয়মই যে আমরা এভরিথিং মানে পলিটিক্স বলো, সিনেমা বলো, এভরিথিং আমরা সব কিছুতে ইভেন্ট করে ফেলেছি। ইটস বিকাম অ্যান ইভেন্ট। সো এটা খুব মানে তোমার আমার কিছু করার নেই এটা। ওই আর কি একটাই পয়েন্ট যে তাও একটা আশা থাকে যে একটা ধরনের বোধহয় ওই নোটটা কেউ খুঁজে পাবে। একটা সিনেমা হয়তো মানে তৈরি হতে পারে যে সিনেমাটা হয়তো এই যে তুমি বিজয়কেতন উড়ানোর কথা বলছো, এই যে 12 ফেলের মধ্যে তো বিরাট লার্জার দেন লাইফ কিছু নেই, কিন্তু স্টিল 12 ফেল তো একটা ওয়ার্ক করে। এই ধরনের সিনেমা, যে ধরনের সিনেমায় বিজয়কেতন উড়ানো হয় এবং লোকে ওই আনন্দটা সিনেমা হলে খেয়াল করে দেখবে এখন কনস্ট্যান্ট এটা হবে, বিকজ দিস ইজ দি অনলি ফিল্ম উইচ লুকস লাইক সো কল্ড রিয়েল ফিল্ম, নট আ মানে কি বলবো ওরকম ছবি নয় যেখানে সব উঠছে, এরকম ছবি নয়। তো সেটা দিয়ে কিভাবে আমি দর্শকের কাছে পৌঁছতে পারবো? হ্যাঁ, তখন তুমি দেখবে মানে 50টা 12 ফেল হবে এবং হতে চলেছে, বাংলাতেই হবে। তুমি লিখে দিলাম, এটা হয় কারণ তুমি না একটা ফর্মুলা পাচ্ছ, এটা যেটা অবিশ্বাস্য অলসমন যে একটা ফর্মুলা পেলেই সে আর ভাবছে যে ওটা ছাড়া আর কিছু নেই। ওই ফর্মুলার যে আরেকটা চ্যাপ্টার হতে পারে সেটা কেউ আর ডিসকভার করতে চাইছে না। এটা মানে চাইছে না আর কি করবো। এই যে প্রেমের গল্প, প্রেমের সিনেমা কোথায় হয় না, মানে আমি জানি না কেন হয় না। কারণ প্রেমের সিনেমা দেখো সারা পৃথিবী জুড়ে প্রেমের সিনেমা হয়েই গেছে, হয়েই যাচ্ছে, হয়েই যাবে, মানে এন্ড অফ দ্য টাইম। এবং প্রেমের সিনেমার তো মানে প্রেমের গল্পের কিছু খুব স্পেসিফিক আইডিয়া আছে যে একটা ছেলে আর একটা মেয়ে দেখা হবে, তারপর তাদের প্রেম হবে, তারপর তাদের বিচ্ছেদ হবে, তারপর তাদের আবার মিলন হবে। এই তো বিচ্ছেদ হবে, বিচ্ছেদের গল্প হতেই পারে। মানে আমি বলছি লাভ স্টোরি হলে হ্যাপি এন্ডিং, না হলে দ্যাটস ট্র্যাজেডি। এই গল্পগুলো কেন কেউ অ্যাপ্রোচ করছে না আমি জানি না। এটা আমারও প্রশ্ন। মানে মানে বাংলা ছবিতে এখন প্রেম একটা গান দিয়ে আসে, আসলে প্রেমের ছবি কিছু হয় না। মানে তুমি নানা প্রেমের গানের ফরম্যাট আমরা তৈরি করে ফেলেছি, ওটা প্রেমের মুহূর্ত তৈরি হয় ইত্যাদি, কিন্তু প্রেমের ছবি হয় না। কেন হয় না কে জানে। মানে ফিল্ম মেকাররা মানে তাদের ব্যক্তিগত জীবনের হয়তো প্রেম করেন না বা সেইভাবে করছেন না যেটাকে প্রেম বলে। হ্যাঁ, মানে খুব তরল উত্তর এটাই হতে পারে, খুব বোধহয় খুব সত্যের থেকে দূরে নয় আর কি, যে তারা খুব একটা ভালো প্রেমে পড়ছেন না, হয়তো আমাদেরই দোষ। হ্যাঁ, একদম শুরুতে যখন এটা শুরু হওয়ার আগে আমরা একটুখানি এমনি আড্ডা মারছিলাম, তুমি একটা কথা বলছিলে, সেটা হলো ইনসিগনিফিকেন্স অফ এ ফিল্ম মেকার, বা এইটা মানে আমাদের যে কথাটা হচ্ছিল আমার মনে হয় অন ক্যামেরাও সেটা থাকা উচিত একটু। তুমি বলছিলে একজন মুদির দোকান যে চালায় সেও যেরকম বসে থাকাটা তার কাজ, ফিল্ম মেকারদের এটা একটা কাজ। ফিল্ম মেকারও বসে থাকে অধিকাংশ সময়, বাট হ্যাঁ, কিন্তু মানে হোয়াই দিস ইজ ইনসিগনিফিকেন্ট, মানে একটু বড় শুনতে একটু বড় বড় লাগবে, তো তাই সবাই বলছি যে মানে গোটা মানুষের কি কাজ, মানুষের কাজ হচ্ছে মানে একটা কমপ্লিটলি মিনিংলেস একটা এক্সিস্টেন্সের মধ্যে মাঝে মাঝে কিছু আলো জ্বালানো। তো সেটা ফিল্ম মেকিং তার বাইরে কেন হবে? যেহেতু এটাতে অনেক পয়সা ইনভলভড, তাই রেড কার্পেট, গালা, এত কিছু করতে হচ্ছে। কিন্তু কাজটা আসলে আরেকটা কাজের মতোই, যে কোনো কাজের মতোই, এবং সেটা মানে তার যে রিয়েল পার্টটা সেটা বিভৎস লোনলি। একটা ভয়ানক আওয়াজ এবং ঢক্কানিনাদের অংশ আছে, কিন্তু যে কোনো সত্যিকারের গল্প বলিয়ে তোমায় বলবে যে এটা একটা অসম্ভব একাকিত্বের জায়গা, এবং সে একাকিত্বে তুমি কি করতে পারো, তুমি কে, তুমি কেন, এবং
ওই কার্ল সেগানের ভাষায় যে পেল ব্লু ডট, মানে যেটা ধূলিকণারও মানে ইটস জাস্ট মিনস নাথিং। হ্যাঁ, মানে তুমি যদি রিয়েল স্পেস টাইমে তোমার গোটা গল্পটা দেখো, ইট মিনস নাথিং। তো এবার এই নাথিং নিয়ে আমি কি করব? তো আমি বড় জোরে এই নাথিংয়েরই চর্চা করতে পারি, এই নাথিংকেই আরও কাছ থেকে দেখতে পারি। আমাকে একটা খণ্ডকাল দেওয়া হয়েছে, সেই খণ্ডকালের ভেতরে আমি আমার ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে, চেতনা দিয়ে এই খণ্ডকালের চর্চা করতে পারি। এতে যদি আমি আমার ইম্পর্টেন্সকে আগে ঢুকিয়ে নিই, তাহলে আগে প্রথমেই তো একটা হেটমুন্ড ঊর্ধ্বপদ বস্তু তৈরি হলো। সো হিউমিলিটি অ্যান্ড দ্য ফ্যাক্ট যে কিচ্ছু নেই এবং প্রায় 99% তোমার হাতের বাইরে, এইটা যদি তোমার চর্চার অংশ না হয়, তাহলে কোথাও কিছু পৌঁছানো যাবে বলে আমি আমার এই জায়গায় দাঁড়িয়ে আর মনে করি না। আমি বড় জোর বালিতে কিছু দাঁচড় কাটতে পারি, মানে সেটাও ওই যতক্ষণ হাওয়াটা দিচ্ছে না, ওইটুকু যদি তার বাস্তবতা বোঝো বা মানে এবং চামড়ায় ফিল করতে হবে, তাত্ত্বিকভাবে বুঝলে খুব মুশকিল। মানে এগুলো তত্ত্বকথায় আমরা মানুষ অনিত্য, সবই অনিত্য, এগুলো আমরা তো পড়েছি, কিন্তু ভেতরে তো ঢোকেনি। কিন্তু অনিত্যতা যখন তুমি দেখবে, যখন তুমি অ্যাকচুয়ালি তোমার জীবনে 10টা মৃত্যুর ভেতর দিয়ে যাবে, 20টা বিচ্ছেদের ভেতর দিয়ে যাবে, যা ছিল তা নেই হয়ে যাবে নিরন্তর, তখন তুমি তোমার কিছু না হওয়াকে আরও গভীরভাবে দেখবে। এবার এর ক্রমশ এটা স্পিরিচুয়াল দিকে চলে যাচ্ছে, কিন্তু আমি বলছি যে এই মানে সভয়ে এবং আনন্দে এই দেখাটাই একমাত্র কাজ। সেটা করতে গিয়ে তোমার হাতে একটা ক্যামেরা আছে, কিছু অভিনেতা আছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই মূল গল্পটা ভুলে গেলে সেটা গডফাদারের মতো একটা ছবি দিয়েও হতে পারে। মানে সবসময় যে সেটাকে একটা অন্য কিছু করতে হবে তাও নয়। কিন্তু মানে কেন আমাদের কিছু কিছু জিনিস মনে থেকে যায়, তার কারণ হচ্ছে যে ওই কোর যে এক্সপিরিয়েন্স, তুমি যত যা কোট প্যান্ট পরে ওটাকে ঢাকার চেষ্টা করো না কেন, যত ইনস্টাগ্রাম করো, যা করো আর কি, তারপরেও তুমি তো একটা কিছুর নিয়ে বিছানায় শুতে যাচ্ছ বা বাথরুমে যখন যাচ্ছ, সেইখানে মানুষ একা, তুমিও গল্প বলি হিসেবে একা। ওই দুটো একাকিত্ব কোনোভাবে কানেক্টেড হয় কি না, তোমার কোনো ধরনের কিছু বলার ভেতর দিয়ে, এবং সেই কানেক্টেডনেসে কি তৈরি হতে পারে তাও তুমি জানো না, তার থেকে কি বেরোলো, সেই ডান্সটুকু ছাড়া আর কিছু আছে কি আমি তো দেখতে পাই না। সো ক্রাফট করে লাফাচ্ছি ঠিকই, কিন্তু ক্রাফট করে কত দূর যাব? ক্রাফট তো এর হাত ধরে আসবে, এবং একটা পয়েন্টের পরে তুমি দেখবে, তুমি প্র্যাকটিস করতে 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 বুঝবে যে ঠিক রান্নার মতো, যে মানে তুমি যখন মানে যারা সত্যিকারের রাঁধুনি, তুমি দেখবে তারা এখন সবজি কাটে, তারা কি আর দেখে কাটে? ক্রাফটিলি কাটে, মানে হিন্দিতে যেটাকে বলে জেহেন দিয়ে কাটে। তো ওই জেহেনটা যদি তোমার কাজের ভেতরে আসে এবং ছুরি যদি ওইভাবে চলে, তাহলে কোথাও গিয়ে একটা কিছু তৈরি হয় হয়তো। ওইটুকু আশা করতে পারো, এর বাইরে কিছু মানে খুব বেশি আশাবাদী হয়ে লাভ নেই। বেশ, আজকে আমার মনে হয় আমার যতগুলো এপিসোড আছে তার মধ্যে এই এপিসোডটা আমার জন্য একটা আই ওপেনার হিসেবে থেকে যাবে। এবং যে জিনিসগুলো নিয়ে চর্চা করার চেষ্টা করি, যে জিনিসগুলো নিয়ে ভাবার চেষ্টা করি, বা যেভাবে নিজেকে অ্যাজ এ ফিল্ম মেকার তৈরি করার চেষ্টা করছি, সারা জীবন করে যাবো, জানি না কোনোদিনও হতে পারবো কিনা। কিন্তু আজকে এই আড্ডাটায় আমি জানি আপনারাও অনেক কিছু পেলেন, কিন্তু তার সঙ্গে একটা অদ্ভুত জায়গায় আমি পৌঁছলাম। সেটা হলো এই যে জীবনকে আরেকটু বেশি বোঝা, জীবনকে আরেকটু বেশি ফিল করা, জীবনকে আরেকটু বেশি, যেটা তুমি বললে, মানে চামড়ায় ফিল করা, জীবনের প্রত্যেকটা উপলব্ধি বা জীবনের প্রত্যেকটা এক্সপিরিয়েন্সকে, সেটা যদি আমি কোনোভাবে বা আমরা সবাই মিলে করে উঠতে পারি, তাহলে বোধহয় এই এত কমপ্লিকেশনগুলোকে আর একটু ইজিলি হ্যান্ডেল করতে পারবো। জীবনের দুঃখগুলো, কষ্টগুলো, ভালো লাগাগুলো, আনন্দগুলো সবগুলোকে এমব্রেস করতে পারবো আরও বেশি।
আজকের এই এপিসোড থেকে আমার পাওনা তো এতটুকু। আমি জানি আপনারা নিজেদের মতো করে নিশ্চয়ই অনেক কিছু পেয়েছেন। থ্যাংক ইউ কবিতা, থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য এবং এতটা গভীর একটা ডিসকাশন করার জন্য। থ্যাংক ইউ, এবং আশা করি তোমার থেকে আরও দারুণ দারুণ কাজ আমরা পেতে চলেছি খুব শিগগিরই। এবং যা এই এপিসোডটা এখানেই শেষ করব, কারণ এমন একটা পয়েন্টে আমরা আছি যেখানে আই এম অলসো ফিলিং ইমোশনাল ইন এ সার্টেন ওয়ে। এইটা এক্সপ্লেন করা খুব মুশকিল যে আমি কিভাবে ইমোশনাল ফিল করছি, বাট আমার মনে হয় এই এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বলি সবসময়, আবার বলছি, সেটা হলো স্প্রেড পজিটিভিটি, স্প্রেড নলেজ, বিকজ নলেজ ইজ পাওয়ার। টাটা, বাই বাই।